ঠিক আছে বাবারা, আশা করি সবাই ভালো আছো। আমি জিৎ বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজ K80 ব্যাচ। তোমরা জানো আমরা তোমাদের জন্য তোমাদের কথা চিন্তা করে অনুশীলনী সিরিজ নিয়ে আসছি। এইখানে আমি তোমাদের কবির স্যারের অনুশীলনীর কোশ্চেনগুলো সলভ করাবো। কবির স্যারের অনুশীলনী কোশ্চেন সলভ করাবো মেডিকেল স্ট্যান্ডার্ড অনুশীলনী কোশ্চেন আমরা ধাপে ধাপে শেষ করব। আমি তোমাদেরকে শিখাবো কিভাবে অনুশীলনীটা সলভ করতে হয়। যারা আমার ক্লাস করছো আগে তারা তো জানো, যারা করো নাই তারা খাতা কলম নিয়ে বসবা। মানে একটা এমসিকিউ যে কীভাবে পড়তে হয় আমরা সেটা তোমাদের শেখাবো। ঠিক আছে, আজকে আমাদের অনুশীলনী সলভ ক্লাসের প্রথম চ্যাপ্টার কেমিস্ট্রি ফার্স্ট পার্ট, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। আমার কাছে কবির স্যারের বইয়ের অনুশীলনীর পিডিএফটা আছে, আমরা শুরু করব। দেখো, তুমি যখন কবির স্যারের বইটা উল্টাবা দেখবা কবির স্যারের বইয়ে 3টা পার্টে অনুশীলনী কোশ্চেনটা ভাগ করা আছে। একটা কবির স্যারের বইয়ের ডিরেক্ট অনুশীলনীর কোশ্চেন, ডিরেক্ট যেটা অনুশীলনীতে আছে। এরপরে দিছে বোর্ড কোশ্চেনগুলা, ঠিক আছে। এরপরে দিছে বিভিন্ন ভার্সিটিতে যেই কোশ্চেনগুলো আসছে ওইগুলা। তো আমরা সলভ করাবো ধীরে ধীরেই, কোনো সমস্যা নেই। বোর্ড কোশ্চেন তুমি আগেও সলভ করে আসছো, সো ওইটা নিয়ে আর প্যারা খাওয়ার কোনো দরকার নাই। এখন দেখো মেডিকেলের জন্য তোমাকে কিভাবে পড়তে হয়। মেডিকেলের জন্য প্রথম কথা হচ্ছে চিত্র, উদ্দীপক, বাদ আর বহুপদীটা তুমি চাইলে সলভ করতে পারো, তবে আমি বলবো স্কিপ করাটা উচিত। কিন্তু বহুপদী তোমার হাতে যদি ইনাফ টাইম থাকে তুমি অবশ্যই বহুপদীটা একবার হইলেও সলভ করবা। কারণ মেডিকেলে প্রশ্ন আসে কোনটি নয়, কোনটি সত্য বললে ভুল হবে, এই প্রশ্নগুলো কিন্তু বহুপদী পড়লে পারা যায়। ঠিক আছে, তো সব বহুপদী পড়ার দরকার নাই, এক নজরে দেখে গেলা, কিন্তু শেষের দিকে যে তোমাকে বহুপদী স্কিপ করতেই হবে। ওকে, চলো আমরা শুরু করি। ওকে, সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্ন। দেখো প্রথমেই আছে বহুপদী। বিস্ফোরক পদার্থ কোনটা? বিস্ফোরক পদার্থ মানে যেটা এক্সপ্লোসিভ, মানে বিস্ফোরণ ঘটে। এখন তুমি চিন্তা করো এটা একটা বহুপদী, তুমি চাইলে স্কিপ করতে পারো, তারপরেও যেহেতু সামনে প্রথম কোশ্চেন স্কিপটা না করে তোমাকে একটু বুঝাই দিই। বিস্ফোরক মানে কি? যেটা আমরা বোমা তৈরিতে ব্যবহার করি। তুমি চাইলে ওই চার্টটা মনে রাখতে পারো। হাজারিনাগ স্যারের বইয়েও একটা চার্ট আছে, কবির স্যারের বইয়েও চার্ট আছে। চার্ট মনে রাখলেও একটু কমন সেন্স খাটাইলে পারা যায়। পটাশিয়াম সায়ানাইড, এইটা কি কখনো কোনো বোমা বা হ্যান্ড গ্রেনেড, টর্পেডো এইসব বানাইতে দেখছো? না। তাহলে সায়ানাইডটা আমরা কিন্তু বিষ হিসেবে ব্যবহার করি, তার মানে এটা একটা বিষাক্ত পদার্থের মধ্যে ফেলা যায়, পটাশিয়াম সায়ানাইড। তাহলে বিষাক্ত পদার্থ কোনটা? পটাশিয়াম সায়ানাইড। সুতরাং 1 নম্বর অপশন বাদ। আর বহুপদীর ক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার, একটা অপশন যদি তুমি আউট করতে পারো বাকি দুইটা হচ্ছে আনসার। এখন দেখো, পার অক্সাইড একটা বিস্ফোরক, ডায়াজোনিয়াম লবণও কিন্তু বিস্ফোরক। এইখান থেকে আমরা নাইট্রোটলুইন তৈরি করতে পারি। এই যে N2Cl, এটা হচ্ছে ডায়াজোনিয়াম লবণ বা ডায়াজোনিয়াম ক্লোরাইড। এইখান থেকে আমরা TNT, নাইট্রোগ্লিসারিন এইগুলো তৈরি করতে পারি এইখান থেকে। তাহলে বিস্ফোরক তৈরি করা যায় 2 আর 3 থেকে। উত্তর কি? 2 এবং 3। বোঝা গেছে? ওকে, চলো পরের প্রশ্ন যাই। সোডিয়াম কার্বনেট একটা কি? দেখো এটাও একটা তোমার বহুপদী প্রশ্ন, তুমি চাইলেই স্কিপ করতে পারো, কিন্তু আমি স্কিপ করাবো না, কারণ এখানে একটু বেসিক আছে, তোমাকে বেসিক নলেজটা একটু দিয়ে যাই। দেখো, একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের সংজ্ঞাতেই আছে যেটা কখনো পরিবর্তন হবে না, যেটার সাহায্যে প্রমাণ দ্রবণ তৈরি করা যায়। আমি কিন্তু যেই কথাগুলো বলবো প্রত্যেকটা কিন্তু এক একটা এমসিকিউ, ঠিক আছে? কোনো উল্টাপাল্টা কোনো কথা না, প্রত্যেকটা এমসিকিউ। তুমি প্রত্যেকটা কথা নোট করে ফেলবা, আর যেটা খাতায় লিখবো বা বোর্ডে লিখবো সেটা তো তুমি লিখবাই। এখন দেখো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তার মানে আমরা শর্টকাটে মনে রাখতে পারি যে এখানে সি লেটারটা থাকে, সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এবং এটা এক্সেপশন কি? HCl, কার্বন ডাইঅক্সাইড, এই দুইটা হচ্ছে এক্সেপশন। তাহলে দেখো এখানে সি আছে, তার মানে এটা একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আচ্ছা, একটা ক্ষারধর্মী পদার্থ, অবশ্যই সোডিয়াম কার্বনেট ক্ষারধর্মী পদার্থ। এটা বিষক্রিয়াযুক্ত পদার্থ না। সোডিয়াম কার্বনেট দেখে কোনো বিষাক্ত কোনো কিছু পাইছো? না, পাই নাই। তার মানে 1 ও 2, উত্তর হচ্ছে কি 1 এবং 2। বোঝা গেছে বাবারা? ওকে, চলো নেক্সট আসো। সালফিউরিক অ্যাসিড ল্যাবরেটরিতে এটা একটা উদ্দীপক যেহেতু আমরা এটা স্কিপ করতে পারি, উদ্দীপক রিলেটেড কোশ্চেন কখনোই পরীক্ষায় আসবে না, কিন্তু আমি তোমাকে এই উদ্দীপকটা সলভ করাবো। কেন? কারণ এইখানে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমাকে জানতেই হবে, যেগুলো জানলে তুমি আদার্স এমসিকিউগুলো সলভ করতে পারো। এই কারণে আমি সলভ করাইতেছি। কিন্তু তুমি যখন এই কবির স্যারের বইয়ের অনুশীলনী পিডিএফ উল্টাবা বা বই সলভ করতে যাবা, তখন এই কোশ্চেনগুলো তুমি স্কিপ করে যাবা। ঠিক আছে? ওকে, চলো। সালফিউরিক অ্যাসিড ল্যাবরেটরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, অবশ্যই ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অম্লের রাজা। কিসের রাজা বাবারা?
অম্লের রাজা। অম্লের রাজা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আর রাজ অম্ল হচ্ছে 1 মোল নাইট্রিক অ্যাসিড HNO3 প্লাস 3 মোল HCl। এইটার মিশ্রণ হচ্ছে রাজ অম্ল। রাজ অম্ল কথাটা আলাদা, অম্লের রাজা কথাটা আলাদা। আমি পড়ানোর সময় মাঝে মাঝে তোমাদের কিছু কোশ্চেন করব, তোমরা কমেন্ট সেকশনে সেই আনসারগুলো দিবা। দিলে বুঝতে পারবো কি তোমার সাথে একটা ইন্টারাকশন হচ্ছে। যেহেতু এটা রেকর্ড ক্লাস, এই রেকর্ড ক্লাসে তোমার সাথে অত ইন্টারাকশন হবে না, কমেন্ট পড়তে পারবো না, এইটা একটা ব্যাপার। এই কারণে মানে তোমার পড়াটাও যদি ইফেক্টিভ হইতে হয় যে না ক্লাসের সাথে সাথে পড়াটা মুখস্থ করবো, তাহলে যে কোশ্চেনগুলো করবো তার উত্তর তুমি একটু কমেন্ট সেকশনে দিয়ে দিবা, ঠিক আছে বাবারা? ওকে চলো, রাজ অম্লের সংকেত হচ্ছে এইটা। এই রাজ অম্ল দিয়ে আমরা সোনা, খাঁটি বা ভেজাল এইটা নির্ণয় করি। আর অম্লের রাজাকে সালফিউরিক অ্যাসিড। এখন আসো, এটি একটি জারক, অবশ্যই জারক। জারক মানে কি? যে নিজে বিজারিত হয়, অন্যের জারণ ঘটায়। নিজে বিজারিত হইলে জারক কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। এটা একটা অ্যাসিড, অবশ্যই অ্যাসিড। এটা একটা নিরোধক। নিরোধক মানে কি? নিরোধক মানে হচ্ছে পানি শুষে নেয় এমন। এখন আসো, দুইটা জিনিস জানতে হবে। একটা নিরোধক, আমরা একটু বোর্ডে যাই, আর একটা হচ্ছে শুষ্ক কারক। দেখো, নিরোধক আর একটা আছে কি বাবারা? শুষ্ক কারক। দেখো, নিরোধক মানে হচ্ছে, ওকে হলুদ কালি দি, নিরোধক মানে হচ্ছে যে পানি শুষে নিবে। কই থেকে পানি শুষে নিবে? একটা যৌগের মধ্য থেকে। মনে করো ইথানল দিলাম, CH3 CH2 OH, এটার সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিতেছি H2SO4 কনসেন্ট্রেশন। এটা কিন্তু নিরোধক। তাহলে কি তৈরি হবে? তুমি অলরেডি জানো, এখান থেকে এখনো পানি শুষে নিবে। শুষে নেওয়ার পরে তৈরি হবে ইথিন, CH2 ডাবল বন্ড CH2। তার মানে আমি বলতে পারি যৌগের ভেতর থেকে পানি শুষে নেয় হচ্ছে নিরোধক, আর শুষ্ক কারক পরিবেশ থেকে পানি শুষে নেয়। কই থেকে পানি শুষে নিবে বাবারা? পরিবেশ থেকে পানি শুষে নিবে। পরিবেশ থেকে পানি শুষে নেওয়া মানে কি? মনে করো সোডিয়াম ক্লোরাইড আছে, এটা লিকুইড এল, তার মানে সমুদ্রের পানি থেকে তুমি সোডিয়াম ক্লোরাইড আহরণ করছো এবং সেটা ভেজা অবস্থায় আছে। এখন আমরা যেই লবণটা খাই, সেই লবণ কি এমন ভেজা অবস্থায় থাকবে? না, শুষ্ক কারণ মানে দানা দানা হয়ে যাবে। তাহলে এখান থেকে পানিটা সরাইতে হবে। তাহলে এর চারপাশে যে পানির স্তরটা আছে, এটাকে সরাই দিলে আমার সোডিয়াম ক্লোরাইড সলিড হয়ে যাবে বা কেলাস হয়ে যাবে। এইটা হচ্ছে শুষ্ক কারক, মানে শুষে ফেলা। বুঝতে পারছো? এখন শুষ্ক কারক তাহলে কি হয়? পরিবেশ থেকে পানি শোষণ করে। নিরোধক কি করে? যৌগের ভেতরে থেকে পানি শোষণ করে, মানে নিংড়াই ফেলে। জামা কাপড় নিংড়ানো, বুঝো না ব্যাপারটা? এরকম। তাহলে যৌগের ভৌত রাসায়নিক ধর্মের চেঞ্জ করে কে? নিরোধক। যৌগের শুধুমাত্র ভৌত ধর্মের চেঞ্জ করে কে? শুষ্ক কারক। নিরোধকের উদাহরণ হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, তুমি অলরেডি জানো H2SO4 কনসেন্ট্রেশন। আরেকটা আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। ওকে, শুষ্ক কারকের উদাহরণ হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড P2O5। ঠিক আছে, এরা হচ্ছে শুষ্ক কারক। শুষ্ক কারকের আরেক নাম হচ্ছে ডেসিকেটিং এজেন্ট। কি এজেন্ট বাবারা? ডেসিকেটিং এজেন্ট। তাহলে যদি বলা হয় শুষ্ক কারককে P2O5 দাগাবা, ক্যালসিয়াম ক্লোরাইড দাগাবা, ক্লিয়ার? আর নিরোধককে গাঢ় সালফিউরিক অ্যাসিড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এইগুলা। এখন অনেক সময় এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডও শুষ্ক কারক হিসেবে ব্যবহার হইতে পারে, সেটা তোমার বিক্রিয়ার উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে? বিক্রিয়ার উপরে। আচ্ছা, যদি বলে উত্তম শুষ্ক কারককে, কেউ না কেউ তো উত্তম হইতেই হবে, তাই না? ওই যে বঙ্কিমচন্দ্রের একটা কথা আছে না, বঙ্কিমচন্দ্র না কে যেন লিখছিল যে তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন। তো ব্যাপারটা এমন, এদের মধ্যে কেউ না কেউ তো উত্তম। তাহলে উত্তম শুষ্ক কারককে P2O5। যদি পরীক্ষায় আসে কে উত্তম শুষ্ক কারক, তুমি কি দাগাবা? P2O5। দেখো, ওই একটা লাইনের মধ্যে আরো কতগুলো MCQ আমি পড়াই ফেললাম, তার পরবর্তীতে তোমার জন্য ইজি হবে। বুঝতে পারছো? চলো, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার আমরা পড়াইতেছিলাম 3 নম্বরটা। দেখো, তাহলে আমরা জারক বুঝলাম, অ্যাসিড বুঝলাম, নিরোধকও বুঝে ফেললাম। এখন আসো, এইখানে কি বলতেছে? সালফিউরিক অ্যাসিড সম্পর্কে কোন তথ্যটা সঠিক? তাহলে আমরা একটু দেখি। ল্যাবরেটরিতে একটা বিকারক হিসেবে ব্যবহৃত হয়, অবশ্যই কারেক্ট। কারণ বিকারক হিসেবে ব্যবহার না করলে এটাকে বলা হয় রিএজেন্ট। বিকারক মানে হচ্ছে রিএজেন্ট।
এটা তো বিক্রিয়া করাবেই, তো এটা ল্যাবরেটরিতে ব্যবহার হয় কিনা, অবশ্যই হয়। তার মানে এটা কারেক্ট উত্তর তুমি পেয়ে গেছো। তারপর আমরা বাকি 3টা অপশন দেখব। বাকি 3টা অপশন কেন দেখব? কারণ ফার্দার তোমার মেডিকেল বলো, ঢাবি বলো, যে কোনো জায়গায় পড়তে গেলে বা ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করতে গেলে এই বেসিক নলেজটা তোমার কাজে লাগবে। আচ্ছা দেখি, প্রমাণ দ্রবণ হিসাবে টাইট্রেশনে ব্যবহৃত হয় না, এটা ভুল। কেন ভুল? আমরা আগেই বলছি প্রমাণ দ্রবণ তৈরি করে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, কিন্তু সালফিউরিক অ্যাসিড এইখানে কোনো সি নাই, H2SO4, তার মানে এটা হচ্ছে কি বাবারা? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থকে আমরা প্রমাণ দ্রবণ হিসাবে টাইট্রেশনে কখনোই ব্যবহার করি না। বোঝা গেছে? এখন তোমার কাছে আমার প্রশ্ন, প্রমাণ দ্রবণ কাকে বলে? তুমি কমেন্টে আমাকে জানাবা প্রমাণ দ্রবণ কাকে বলে। বোঝা গেছে? তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাস করছো। পরিবেশের জন্য ক্ষতিকর নয়, এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা। সালফিউরিক অ্যাসিড অবশ্যই পরিবেশের জন্য ক্ষতিকর। বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো, এর একটি 1 লিটার আয়তনের সেমিমোলার, সেমিমোলার মানে কি বাবারা? 0.5 মোলার দ্রবণে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড থাকে। এই কথাটা সত্য কিনা আমি দেখব। তুমি কিভাবে দেখবা? হয় তুমি ডাব্লু ভি জানো, এস বের করে দেখবা 0.5 বের হয় কিনা। আবার তুমি এস জানো, ভি জানো, তুমি ডাব্লু বের করে দেখবা 98 হয় কিনা। এটা আমাকে মিলাইতে হবে। আমি ডাব্লুটা মিলাবো, দেখি। এইখানে তোমার হ্যান্ড ক্যালকুলেশন, তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন শেখানোর জন্যই আমি এই ঘ নম্বর অপশনটা এখানে আছে বলেই এই এমসিকিউটা আমি সলভ করাই দিচ্ছি, নাইলে আমি সলভ করাইতাম না। ক্লিয়ার? এখন আসো, ডাব্লু ইকুয়ালস টু কি বলো বাবারা? এস এম ভি ভাগ 1000। এখন কথা আছে, এখানে 1000 দিয়ে ভাগ কেন করতেছি? কারণ 1000 দিয়ে ভাগ করতেছি, ভিটা আমার এমএল এ থাকতো, এইখানে কি মিলিলিটারে আছে? না, আছে কিসে? লিটারে। এককটা সবসময় খেয়াল করতে হবে, এককটা সবসময় কি করতে হবে বাবারা? খেয়াল করতে হবে। তাহলে যদি ভি যদি লিটারে থাকে, তাহলে নিচে আমার 1000 দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে সূত্র কি? এস এম ভি। তাহলে বসাও, এস এর মান কত? 0.5। এম এর মান কত? সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? 98। ভি কত? 1 লিটার। আনসার কত হবে? দেখো, তুমি এটা ক্যালকুলেশন করতে পারো না, গুণ করবা না। 0.5 মানে কি? হাফ, হাফ ইন্টু 98, তার মানে কত হয়? 49। এই হাফ দিয়ে 2 দিয়ে কাটো, 49 হয়। তার মানে আনসার কত হওয়া উচিত? 49 গ্রাম। 1 লিটার সেমিমোলার দ্রবণে সালফিউরিক অ্যাসিড থাকবে 49 গ্রাম, আছে কত? 98 গ্রাম। তার মানে এই কথাটাও ভুল। তাহলে উত্তর কোনটা? ক নম্বর আনসারটাই রাইট, বিকারক হিসেবে ব্যবহার হয়। কথা বুঝতে পেরেছো? তুমি কি হ্যান্ড ক্যালকুলেশন ধরতে পেরেছো কেমনে হ্যান্ড ক্যালকুলেশন করতে হয়? আশা করি পেরেছো। চলো নেক্সট প্রশ্নে যাই। যেহেতু পরেরটা বহুপদী, আমরা স্কিপ করে যাই। এই পরের প্রশ্নটাও বহুপদী, কিন্তু এটা স্কিপ করব না, কারণ এইখানে একটা ভালো বেসিক আছে। দেখো, বুনসেন দীপশিখায় সরাসরি তাপ দেওয়া যাবে না কাকে? দেখো, বুনসেনে আমরা যখন তাপ দিই, উপরে যেটা থাকে সেটা হচ্ছে জারণ মণ্ডল। বুনসেনের সবার উপরে কি মণ্ডল থাকে বাবারা? জারণ মণ্ডল। ওকে, এখন এই জারণ মণ্ডলে অনুজ্জ্বল শিখা আছে। আমরা তাপ দিলে কোন শিখাতে তাপ দিব? অনুজ্জ্বল শিখাতে তাপ দিব। বুঝতে পেরেছো? এখন তাপ দেওয়া যাবে না কোনটাতে? অবশ্যই দেখো, যারা দাহ্য পদার্থ, দাহ্য পদার্থ মানে কি? যারা নিজে জ্বলে যায়, নিজে জ্বলে যায়, অন্যকে জ্বলতে সাহায্য করে, ব্যাপারটা কিন্তু এমন না। যারা নিজে জ্বলে যাবে, আগুন ধরে যাবে। বেনজিনে কি আগুন ধরে না? অবশ্যই কারেক্ট। ইথানলে কি আগুন ধরে না? অবশ্যই কারেক্ট। ক্লোরোফর্মে কি আগুন ধরে না? অবশ্যই কারেক্ট। এরা সবাই দাহ্য, তার মানে এদেরকে বুনসেন শিখায় আমরা তা সরাসরি তাপ দিতে পারবো না। আনসার কি? তিনোটাই কারেক্ট। এর মধ্যে একটা কথা আছে, তাহলে দাহ্যকে অদাহ্যকে, এই একটা প্রশ্ন চলে আসে। দাহ্যকে দেখো, হাইড্রোজেন গ্যাস কিন্তু দাহ্য, কারণ সে নিজে জ্বলে যায়, নিজে আগুন ধরে যায়। কিন্তু আমি যদি তোমাকে অক্সিজেন বলি, আগুন ধরতে তো অক্সিজেন সাহায্য করে, কিন্তু অক্সিজেন কিন্তু দাহ্য গ্যাস না। অক্সিজেন দাহ্য গ্যাস না। দাহ্য মানে নিজেকে জ্বলতে হবে, অক্সিজেন জ্বালাইতে সাহায্য করে, অক্সিজেন দহন ঘটায়। তুমি যত বেশি অক্সিজেন দিবা, ওই জিনিসটা তত বেশি আগুন ধরবে, তত বেশি জ্বলবে, কিন্তু অক্সিজেন নিজে আগুন ধরবে না সরাসরি। ব্যাপারটা এরকম। তাহলে অক্সিজেন হচ্ছে অদাহ্য। আর একটা অদাহ্য কে বলো তো বাবারা? নাইট্রোজেন। এই নাইট্রোজেন, অক্সিজেন, এরা হচ্ছে অদাহ্য। কেন? বাতাসে নাইট্রোজেন বেশি থাকে। তোমার কাছে আমার প্রশ্ন, বাতাসে নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে? বাতাসে নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে? এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবা, ঠিক আছে? এই যে আমি কিন্তু ছোট ছোট প্রশ্ন তোমাদের করব, তোমরা কমেন্টে আমাকে জানাইলে ব্যাপারটা কি হবে, আমি বুঝতে পারবো ক্লাস করতেছো। তাহলে তুমিও
মানে হেল্পফুল হবা। পরবর্তীতে তুমি দেখবা অনুসন্ধানী আর নিজের মতো করে সলভ করা লাগতেছে না, ক্লাসের সাথে তোমার পড়া হয়ে গেছে। তাহলে দেখো বাতাসে যদি নাইট্রোজেন অক্সিজেন বেশি থাকে, অলরেডি বেশি আছেই, তো আগুন তো ধরতেছে না, তার মানে এরা অদাহ্য। কথা ক্লিয়ার? ওকে, এরপরে আসো পরের প্রশ্ন। 5 নম্বরে আসি। সোডিয়াম কার্বনেট, এই যে এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে। কেন আসবে? দেখো কত সুন্দর একটা সিঙ্গেল প্রশ্ন, সিঙ্গেল আনসার প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে। সোডিয়াম কার্বনেটের প্রমাণ দ্রবণ প্রস্তুতির জন্য কোনটি লাগবে না? না বলছে, না কথাটা খেয়াল করতে হবে। প্রমাণ দ্রবণ মানে কি বাবারা? তোমাদেরকে প্রশ্ন করছিলাম যাদের ঘনমাত্রা আমাদের জানা থাকে। তুমি অলরেডি ঘনমাত্রা জানো। সোডিয়াম কার্বনেট কি? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ পরিমাপের জন্য আমার ব্যালেন্স দরকার হয়, অবশ্যই দরকার, কারণ ওই গুঁড়া গুঁড়া জিনিস থাকে, এটা ভর পরিমাপ করতে হবে। এরপরে ফানেলের সাহায্যে দ্রবণের মধ্যে স্থানান্তর করতে হবে, মাপন সিলিন্ডার বা মেজারিং সিলিন্ডার দিয়ে পরিমাপ করতে হবে, আয়তনিক ফ্লাস্ক দিয়ে দ্রবণটা প্রস্তুত করে আয়তনিক ফ্লাস্ক দিয়ে দ্রবণটা প্রস্তুত করে সংরক্ষণ করতে হবে। এখন বলো কোনটি লাগবে না? মনে হচ্ছে চারটাই, কিন্তু কথা হচ্ছে এইখানে মেজারিং সিলিন্ডারটা লাগে না, কারণ মেজারিং সিলিন্ডার দিয়ে আমরা যেটা মাপি সেটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। মেজারিং সিলিন্ডার হয় এমন দেখতে, ঠিক আছে, একটু লম্বা টাইপের হয়, এইখানে মান দেওয়া থাকে। মান দেওয়া থাকলে এই যে এই মাপন সিলিন্ডারে তুমি কি মাপন সিলিন্ডার তুমি অলরেডি ব্যালেন্স ব্যবহার করতেছো, ব্যালেন্স যদি ব্যবহার করো সেইখানে তো আর পরিমাপের কোনো কথা আসে না। এখানে উত্তরটা হচ্ছে মাপন সিলিন্ডার। বোঝা গেছে? এখন আসো তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে আমরা কি পরিমাপ, ব্যালেন্স কি ইউজ করা হয়? না, হয় না। ব্যালেন্স কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে ইউজ করা হয় না। এই দেখো মোটামুটি 0.1 মোলার ঘনমাত্রা সালফিউরিক অ্যাসিড, এটা একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, দ্রবণ প্রস্তুতির জন্য কোনটি প্রয়োজন পড়ে না? এই ক্ষেত্রে তোমার কবির স্যারের বইয়ে দেওয়া আছে আয়তনিক ফ্লাস্ক। কি দেওয়া আছে বাবারা? আয়তনিক ফ্লাস্ক। এই যে ব্যাপারটা এরকম, কবির স্যারের যে আনসারটা দেওয়া আছে সেটা এখানে আমি বলে দিছি তোমাকে, কিন্তু আসলে এখানকার অ্যাকচুয়াল উত্তর কোনটা? এখানকার অ্যাকচুয়াল উত্তর হওয়া উচিত ব্যালেন্স। বুঝতে পারছো? ব্যালেন্স। যেহেতু ব্যালেন্স দেয় নাই, যদি প্রশ্নটা এমনই চলে আসে সবসময়, আমি এখানে যেহেতু কবির স্যার পড়াইতেছি, কবির স্যারের যে আনসার সেটা আমি তোমাকে বলে দিব, প্লাস যেটা সঠিক হওয়া উচিত সেটাও বলে দিব, তুমি ফলো করবা কোনটা? হাজারিনাক স্যারে যেটা আছে সেটা। বুঝতে পেরেছো? ওকে, তাহলে এটার আনসার কি? কবির স্যারে দেওয়া আছে আয়তনিক ফ্লাস্ক। এখন চলো কোথায় কি ইউজ হয় আমরা একটু জেনে আসি। দেখো শর্টকাটে বলবো, এক কথায় সব শেষ, জাস্ট তুমি খাতায় লিখে বলবে এক কথায় সব শেষ। যদি তোমাকে বলি দ্রবণ স্থানান্তর করতে হবে, দ্রবণ কি করতে হবে? স্থানান্তর করতে হবে। এই স্থানান্তর কথাটা যদি উল্লেখ থাকে কোনটা? দ্রবণ, তাহলে তোমার উত্তর হবে চোখ বন্ধ করে পিপেট। আর পিপেটে যদি অপশনে না থাকে, এই গ্রেটার দেন চিহ্ন দিলাম, গ্রেটার দেন চিহ্ন মানে পিপেটটা তোমার জন্য সবচেয়ে বেশি পারফেক্ট একটা আনসার। যদি পিপেট অপশনে না থাকে তুমি কোনটা দাগাবা? ফানেল। বোঝা গেছে? ক্লিয়ার? ফানেল অথবা পিপেট, আমরা পিপেটটা বেশি প্রিফার করব। যদি বলে ভর স্থানান্তর বা ভর পরিমাপ, মানে কঠিন পদার্থকে স্থানান্তর করতেছো। ভর স্থানান্তর মানে কি বাবারা? কঠিন পদার্থকে স্থানান্তর করতেছো। ক্লিয়ার? এই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব স্প্যাচুলা। স্প্যাচুলা। এরপরে আসো, যদি বলে যে তুমি একটা দ্রবণ পরিমাপ করতেছো, পরিমাপের কথা উল্লেখ থাকলে সচরাচর যেটা হয় মেজারিং সিলিন্ডার। মেজারিং সিলিন্ডার। ওকে, কি পরিমাপ? বা যদি তোমাকে বলে প্রমাণ দ্রবণ তৈরি, তাও মেজারিং সিলিন্ডার। ওকে, এখন আসো, যদি বলে তুমি প্রমাণ দ্রবণ সংরক্ষণ করবা, কি করবা বাবারা? সংরক্ষণ করবা। সংরক্ষণের কথা যদি বলে তুমি দাগাবা ফ্লাস্ক, মেজারিং ফ্লাস্ক বা আয়তনমিতিক ফ্লাস্ক, যে কোনো কিছু, মানে ফ্লাস্ক কথাটা থাকতে হবে। ফ্লাস্ক, এই ফ্লাস্ক মানে বোঝায় হচ্ছে সংরক্ষণ। ক্লিয়ার? এখন আসো, যদি বলে টাইট্রেশন করবা, টাইট্রেশন, টাইট্রেশনে জানো আমরা একটা জানা ঘনমাত্রার দ্রবণ ব্যবহার করি যেটা প্রমাণ দ্রবণ,
আর একটা অজানা ঘনমাত্রার দ্রবণ ব্যবহার করি। তোমার কাছে আমার প্রশ্ন বাবারা, যে টাইট্রেশনে প্রমাণ দ্রবণটা কিসে নেওয়া হয়, আর অজানা দ্রবণ, অজানা ঘনমাত্রা দ্রবণটা কিসে নেওয়া হয়, কনিক্যাল ফ্লাস্কে নাকি বুরেটে? ঠিক আছে, এই উত্তরটা তোমরা আমাকে দিবা। টাইট্রেশনে আমরা ব্যবহার করি বুরেট, কোনো কথা নাই, বুরেট সবচেয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার। আর কি ব্যবহার করতে পারি? পিপেট ব্যবহার করতে পারি। আর কি ব্যবহার করতে পারি? কনিক্যাল ফ্লাস্ক। ম্যাক্সিমাম ক্ষেত্রে কনিক্যাল ফ্লাস্ক আর হচ্ছে বুরেটই ব্যবহার করি আমরা। ওকে, আচ্ছা গেল। যদি তোমাকে বলে সূক্ষ্ম পরিমাপ, কি পরিমাপ বাবারা? সূক্ষ্ম পরিমাপ। সূক্ষ্ম কথাটা উল্লেখ আছে, সূক্ষ্ম পরিমাপ। এই সূক্ষ্ম পরিমাপের কথা যদি উল্লেখ থাকে, তুমি দাগাবা হচ্ছে বুরেট। ওকে, এই যে জিনিসগুলো আমরা জেনে গেলাম, আর নাড়ানি হিসেবে কি ব্যবহার করি বলতো? নাড়ানি হিসেবে ব্যবহার করি গ্লাস রড। গ্লাস রড। এই যে এতগুলা জিনিস যে তোমাকে পড়াই ফেললাম, এখন দেখবে এমসিকিউ তোমার কাছে সলভ করা পানি পানি হয়ে যাবে। বুঝতে পারছো? কারণ এই জিনিসগুলা দেখবা পরবর্তীতে এমসিকিউতে আমরা পাবো। ও আরেকটা জিনিস বলি, এই বুরেট না, এই বুরেট সর্বনিম্ন কত সেন্টিমিটার কিউব মাপতে পারে তুমি জানো? 0.1 ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব, এত পরিমাণ মাপতে পারে সর্বনিম্ন। তাহলে খুবই সূক্ষ্ম না? অবশ্যই সূক্ষ্ম। বুরেটের এই মানটা কিন্তু লাগবে মুখস্থ একদম, 0.1 সেন্টিমিটার কিউব। আর 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1 ml, 0.1 ml। বোঝা গেছে? চলো, আমরা সলভ করতেছিলাম ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এই যে আমরা এইখানে ছিলাম, যে মোটামুটি 0.1 মোলার সালফিউরিক অ্যাসিডের, এটা বললাম আয়তনিক ভিত্তিক ফ্লাস্ক, আর ব্যালেন্সের কথা তোমাকে বলে ফেলছি। এখন চলো আমরা পরের প্রশ্নে যাই। এটা বহুপদী, সো আমরা অ্যাভয়েড করতেই পারি। এটাও বহুপদী। এই যে পরের যে বহুপদীটা আছে, এইটা আমরা অ্যাভয়েড করব না, এটা একটু ইম্পর্টেন্ট। 9 নম্বরটা দেখো, একটি অ্যাসিড ক্ষার টাইট্রেশন করতে গেলে কোন উপকরণগুলো লাগে? একটু আগেই বলছিলাম। দেখো, কনিক্যাল ফ্লাস্ক লাগবে, পিপেট বুরেট লাগবে। টেস্ট টিউবের কথা কি বলছিলাম না? তার মানে কি আনসার কি 1 এবং 3। পরীক্ষায় যদি প্রশ্ন আসে, পরীক্ষায় পিপেট বুরেট আলাদা করে দিবে, বলবে কোন উপকরণ লাগে না। মেডিকেলের প্রশ্ন তার বহুপদী হবে না, মেডিকেলের প্রশ্ন হবে কেমন, যে সিঙ্গেল আনসার, এসবিএস, সিঙ্গেল বেস্ট আনসার। তখন তোমাকে বলবে কোনটি লাগে না, তুমি উত্তর দেখাবা কোনটা বাবারা? টেস্ট টিউব। বুঝো নাই? প্রশ্ন এইভাবে হবে। সো এই কারণে বহুপদীটা একটু হইলেও সলভ করা উচিত, তবে আমরা স্কিপ করে যাব, কারণ এইগুলা মানে খুব একটা বোদারিং জিনিস না আমাদের জন্য। এখন চলো, সেমি মাইক্রো পদ্ধতি, এটা আপাতত না জানলেও চলতেছে, এটাও বহুপদী। এই যে দেখো, কোন রাসায়নিক দ্রব্য জন্ডিস এবং লিভার সিরোসিস ঘটায়? একটা কথা মনে রাখবা, যেইখানে হ্যালোজেন আছে তারা অবশ্যই লিভার সিরোসিস ঘটাবে, জন্ডিস ঘটাবে। ঠিক আছে, তোমার লিভারটা ড্যামেজ করে দিবে। উত্তর কি হবে? হ্যালোজেনেটেড যৌগ, যেগুলা হ্যালোজেনেটেড যৌগ, HCl এটা দাগাইতে পারতাম, কিন্তু পাশে যে সালফিউরিক অ্যাসিড দিয়ে দিছে, এটা তো আর হ্যালোজেনেটেড না। এখানে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলার কেউ নাই, তার মানে শুধু একটা থাকলে হচ্ছে না, একবারে আমরা লিখে দিলাম হ্যালোজেনেটেড যুক্ত যৌগ। বোঝা গেছে? এরপরে আসো, যদি তোমার এমন থাকে এই পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এইগুলা হইলে তোমার কি হয় জানো? ডায়রিয়া হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এইগুলা হইলে কি হবে বাবারা? ডায়রিয়া হয়। ক্লিয়ার? এরপরে আসো, দেখো পরের প্রশ্নটা চিত্র টোটালি স্কিপ। চিত্র কোনোদিন মেডিকেল পরীক্ষা আসবে না। যদি পরীক্ষায় এই প্রশ্নটা দিয়ে দেয়, তাহলে মনে করবা স্যার শয়তানি করছে। কেমন দিবে? এমন দিবে যে ইথানলের বোতলের গায়ে কোন ঝুঁকি সতর্কিত চিহ্নটি থাকে। এই চিহ্ন দিবে না, বলবে দাহ্য, এটা বলবে তেজস্ক্রিয়, মানে বাংলা কথা লিখে দিবে, তেজস্ক্রিয়, দাহ্য, বিস্ফোরক, এই বাংলা কথাগুলো লিখে দিবে, এই চিহ্ন কিন্তু দিবে না। বুঝতে পারছো? সো চিত্র আমরা অ্যাভয়েড করতে পারি, এটা হচ্ছে দাহ্য, এটা বাদ। এরপরে আসো, এই যে সেমি মাইক্রো পদ্ধতি। প্রশ্ন বলছে সেমি মাইক্রো পদ্ধতিতে নমুনার গ্রহণযোগ্য পরিমাণ কত? খুবই সুন্দর একটা হিসাব। দেখো, এই শর্টকাট চিন্তা করো, মাইক্রোর পরে কি আছে? সেমি মাইক্রো, এরপরে কি আছে? ম্যাক্রো। দেখো, আমি পড়ানোর সাথে সাথে কিন্তু বলে দিচ্ছি আরো কোন ধরনের প্রশ্ন তোমার আসতে পারে পরীক্ষায়।
পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি বিশ্লেষণ মিতিকের মধ্যে পড়ে না? মাইক্রো, সেমি মাইক্রো, ম্যাক্রো, মেগা। মেগা কি অপশন মানে এর মধ্যে আছে? নাই। বা মাইক্রো, সেমি ম্যাক্রো, সেমি ম্যাক্রো বলে কি কিছু আছে? নাই। তাহলে এই তিনটার বাইরে যে কোনো কিছু 9 প্রশ্ন আসলে ওইটা দাগাইতে হবে। বুঝতে পারছো? এখন আসো ভরের, আমরা ভর হিসাব করতেছি। মাইক্রোতে কত বাবারা? 5 থেকে 20 মিলিগ্রাম। মিলিগ্রাম এককে, সবগুলো আমরা কিসে হিসাব করব? মিলিগ্রাম এককে। 5 থেকে 20 মিলিগ্রাম এককে। সেমি মাইক্রোতে দেখো একটা করে শূন্য বাড়াবো, একটা করে শূন্য বাড়াবো। দেখো 50, এটা হয়ে যাবে 200 মিলিগ্রাম। তারপর আবার একটা শূন্য বাড়াই দাও। ম্যাক্রোতে কি হবে? 500 থেকে 2000 মিলিগ্রাম। পরীক্ষায় মিলিগ্রাম দিয়ে না আসলে গ্রামে আসুক, তুমি গ্রামে কনভার্ট করতে পারবা না? অবশ্যই পারবে। এটা কত হবে? 1000 দিয়ে ভাগ করলে 0.5 গ্রাম থেকে এটা হচ্ছে 2 গ্রাম। তাহলে ম্যাক্রোতে 0.5 থেকে 2 গ্রাম, গ্রামে নিয়ে যাবা। তাহলে মনে রাখার সুবিধার্থে আমরা এইভাবে চিন্তা করলাম, একটা করে শূন্য বাড়িয়ে দিব। বুঝতে পেরেছো? ওকে, এখন আসো সেমি মাইক্রো পদ্ধতিতে কোনটা পরিমাপ করা যায়? সেমি মাইক্রো দেখো 50 থেকে 200 এর মধ্যে হইতে হবে। এটা 200, এটা আমরা নিতেও পারি, যদি অপশন অন্য কিছু না থাকে আমরা 200 দাগাইতাম। এটা বাদ। 160ও নেওয়া যাইতো মিলিগ্রাম। 250, এটা তো বাদ টোটালি। তার মানে এই তিনটার মধ্যে যে কোনো একটা, কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য কোনটা হবে? নিশ্চয়ই কাছাকাছি যেই মানটা কম। আনসার কত? 60 মিলিগ্রাম। কত মিলিগ্রাম বাবারা? 60 মিলিগ্রাম। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। এই দুইটা কেন দাগাইলাম না? কারণ এই দুইটা আমরা দাগাবো না এই কারণে যে এটা অনেক টু মাচ বেশি, অনেক বেশি। সো যেইটা তোমার সবচেয়ে বেশি উপযুক্ত সেইটা আমাকে দাগাইতে হবে। বোঝা গেছে? এখানে আনসার হচ্ছে চুজ দ্য বেস্ট আনসার। অপশনে এমন 3-4টা আনসারও থাকতে পারে, কিন্তু চুজ দ্য বেস্ট আনসার, অবশ্যই বেস্ট আনসারটা তোমাকে দেখাইতে হবে। বোঝা গেছে? পরেরটাতে দেখো চিত্রবাদ কে দেখো ল্যাবরেটরির নিরাপত্তা সামগ্রী কোনটা? ল্যাবরেটরির নিরাপত্তা সামগ্রী কোনটা? ল্যাবরেটরি কথাটা ভালোভাবে বুঝবা। ল্যাবরেটরি বলছে। লাইফ জ্যাকেট কি আমার ল্যাবে, তুমি ল্যাবে কাজ করতে গেছো, ল্যাবে লাইফ জ্যাকেট পরবা না? লাইফ জ্যাকেট তো পরবো আমরা, তাই না? সমুদ্রে ডুবে গেলে বা এইসবের কারণে। রেইনকোট এত বৃষ্টিতে ভেজার জন্য। অক্সিজেন গ্যাস সিলিন্ডার, অক্সিজেন গ্যাস সিলিন্ডার ল্যাবরেটরিতে লাগে, কিন্তু ওটা কি নিরাপত্তা সামগ্রী? না। অক্সিজেন গ্যাস সিলিন্ডার আমাদের দহনের কাজে বা বুনসেন বানানোর শিখার কারণে অনেক কাজেই লাগতে পারে, কিন্তু নিরাপত্তা সামগ্রী তো না। নিরাপত্তা সামগ্রী হচ্ছে ফিউম হুড। এই ফিউম হুড কি করে জানো? যেসব গ্যাসগুলা তোমার উদ্দায়ী, যেসব গ্যাসগুলা কেমন উদ্দায়ী, মানে চোখ জ্বালা পোড়া করবে। চোখ কি করবে বাবারা? জ্বালা পোড়া করবে। এই গ্যাসগুলাকে বাষ্পে পরিণত করে ফেলে। কিসে পরিণত করে ফেলে? বাষ্পে পরিণত করে ফেলে। বাষ্পে পরিণত করার ফলে এটা বাইরে বের করে দেয়, বাইরে বের করে দেয়। এটাই হচ্ছে আমার ফিউম হুডের ব্যবহার। বুঝতে পেরেছো? এখন আসো দেখো আয়তনিক ফ্লাস্ক তৈরিতে ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? প্রমাণ দ্রবণ তৈরিতে। আগেই বলছিলাম যে প্রমাণ দ্রবণ তৈরিতে আমরা বা সংরক্ষণে ফ্লাস্ক ব্যবহার করবো, সেটা আয়তন মেপে হোক বা মেজারিং হোক। ফ্লাস্ক ইজ ফ্লাস্ক। আবার যদি বলতো দ্রবণ সংরক্ষণে কি ব্যবহার করব, এইটার উত্তরও কিন্তু ফ্লাস্ক, এইটার উত্তরও ফ্লাস্ক। কিন্তু এখানে বেস্ট অপশন কোনটা? প্রমাণ দ্রবণ। একটু আগে তোমাকে লিখে দিছি। বুঝতে পেরেছো? এখন আসো এই যে চিত্র আছে, চিত্রটা টোটালি বাদ, কিন্তু চিত্রটা তো পিপেটে তুমি অলরেডি জানো, এটা বাদ দিয়ে দিলাম। পরের কোয়েশ্চেন আসো। দেখো এই প্রশ্নটা বহুপদী, স্কিপ করা যায়, তাও একটু পড়াই দিই। ল্যাবরেটরিতে কোন রাসায়নিক দ্রব্যের সাথে সতর্কতার সঙ্গে পানি যোগ করতে হয়? দেখো পানি যোগ করা মানে চুনের পানি, দেখছো না চুন গলায় পানের দোকানে দেখবা চুন নিয়ে পানি দেয়, তাহলে ওই ফুটতে থাকে, তাপ উৎপাদী হয়, তাপ উৎপন্ন হয়। ঠিক তেমনই তুমি যদি সোডিয়াম পানির মধ্যে মারো, পানিতে সোডিয়াম দাও, দাম করে বিস্ফোরণ হয়ে যাবে। এটা একটা ব্যাপার। তাহলে সোডিয়াম ধাতুতে পানি দিতে গেলে সতর্কতার সাথে দিতে হবে। আর একটাকে সালফিউরিক অ্যাসিড। এই দুইটা প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে, প্রচুর তাপ উৎপন্ন করে। এই কারণে আমরা পানি যোগ করার সময় ধীরে ধীরে পানি যোগ করব। এবং এই জিনিসটা এমন না, মনে করো পাত্রে পানি আছে, ঠিক আছে, আর তুমি কি দিতেছো? সালফিউরিক অ্যাসিড দিতেছো, H2SO4। এইটা করা যাবে না, এইটা কখনোই করা যাবে না। করতে হবে পাত্রে থাকবে সালফিউরিক অ্যাসিড H2SO4, আর তুমি বাইরে থেকে দিবা পানি, অল্প অল্প করে পানি দিবা। এই জিনিসটা করতে হবে। বোঝা গেছে? তো ইথানল তো এর মধ্যে প্রশ্নই ওঠে না। তাহলে আনসার হচ্ছে 1 এবং 2। পরের প্রশ্নটা দেখো 21। বুলেটের সাহায্যে সর্বনিম্ন কত আয়তন পরিমাপ করা যায়? 0.1 সেন্টিমিটার কিউব। আগেই বলে ফেলছি।
এখান থেকে তোমার একক পরিবর্তন আসতে পারে। তার মানে 0.1 mlও যা, 0.1 সেন্টিমিটার কিউবও তাই। তাহলে 0.1 DMQও তাই, mlও যা, ঘন সেন্টিমিটারও যা, তারপর ডেসিমিটার কিউবও ঠিক সেম কথা। তাহলে এখান থেকে মিটার কিউবে যাইতে গেলে 0.1 × 10⁻³ মিটার কিউব হবে। বুঝতে পারছো? এই যে এই ক্যালকুলেশনটা তোমার লাগবে পরীক্ষায়, মেডিকেল পরীক্ষায় বা ভার্সিটিতে দেখা গেলো এইটা দিল না, 0.1 সেন্টিমিটার কিউব দিল না, দিলে এই যে কোনো একটা অপশন দিয়ে দিল। পারবা না করতে? অবশ্যই পারবা। তাহলে আমরা এটা বলে দিলাম কি কি আনসার হইতে পারে। ওকে, নেক্সট আসো। টাইট্রেশন করতে, এই দেখো টাইট্রেশন করতে কোনটি ব্যবহার হয় আগেও পড়াইছি, কনিক্যাল ফ্লাস্ক। বুরেট পিপেট তো অপশনে নাই, সো এটা দাগানোর কোনো প্রশ্নই ওঠে না, যেইটা আছে অপশনে ওইটা দাগাবো। দেখছো ওই যে একটা বোর্ডে জাস্ট 5 থেকে 7টা লাইন লিখছি, মানে তোমার এমসিকিউ কতগুলো সলভ করা ইজি হচ্ছে তোমার জন্য। এইভাবেই পড়তে হয়। ওকে চলো, মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে কোনটি ব্যবহৃত হয় না? মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে তোমার ব্যবহৃত হয়, ক্যাপিলারি টিউব ব্যবহৃত হয়, ড্রপিং টিউব ব্যবহৃত হয়, এনএমআর পরমাণু এমআরআই ব্যবহার হয়, তারপর TGF এইটা ব্যবহৃত হয়। টিএলসি কিন্তু ব্যবহৃত হয় না। টিএলসি কখনোই মাইক্রোতে ব্যবহার করা যায় না। তোমার কাছে প্রশ্ন, এই টিএলসির পূর্ণরূপ কি? টিএলসির পূর্ণরূপ কি? তোমরা আমাকে কমেন্টে জানাবা টিএলসির পূর্ণরূপ কি। বুঝতে পেরেছো? এরপরে আসো পরের প্রশ্ন। দেখো, রাসায়নিক পদার্থকে বিজ্ঞানসম্মতভাবে, ভালোভাবে পড়ো, রাসায়নিক পদার্থকে বিজ্ঞানসম্মতভাবে শুষ্কীকরণের জন্য কোনটি ব্যবহৃত হয়? একটু আগে বলছিলাম শুষ্ককারকের আরেক নাম কি? ডেসিকেটিং এজেন্ট। দ্যাট মিনস কি ব্যবহার হবে? ডেসিকেটর। কে কে আছে? ক্যালসিয়াম ক্লোরাইড, P2O5। উত্তম ডেসিকেটিং এজেন্ট কে? কমেন্টে আমাকে জানাবা। অলরেডি বলে দিছি, উত্তম শুষ্ককারক বা উত্তম ডেসিকেটিং এজেন্ট কে, এটা আমাকে জানাবা। পরের প্রশ্ন আসো। কত সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটা দেখে মনে হয় হ্যান্ড ক্যালকুলেশন করা সম্ভব না, কিন্তু অবশ্যই সম্ভব। আসো তোমাকে আমি দেখাই। 25 নাম্বার, 250 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট আছে। 0.1 মোলার সোডিয়াম কার্বনেট, কি পরিমাণ সোডিয়াম কার্বনেট লাগবে? তার মানে ডাব্লু বের করতে বলছে। কি বের করতে বলছে বাবারা? ডাব্লু বের করতে বলছে। তো সোডিয়াম কার্বনেটের ভর তুমি অলরেডি জানো, 106, তাই না? 106। তোমার কাছে আমার প্রশ্ন, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, এই সোডিয়াম বাইকার্বনেটের আণবিক ভর কত? এটা আমাকে বলবা। সোডিয়াম বাইকার্বনেটের আণবিক ভর আমাকে তোমরা বলবা। বুঝতে পেরেছো? ওকে, এটা বাদ দিই। চলো, ডাব্লিউ কি বলো বাবারা? দেখা যায় SMV ভাগ 1000। 1000 কেন দিছি? কারণ দেখো আয়তনটা ml এ আছে। আয়তনটা কিসে আছে বাবারা? ml এ আছে। সো এখন 1000 দিয়ে ভাগ করব। তাহলে W SMV বাই 1000। S মানে কত? 0.1। M এর মান কত? 106। V এর মান কত? 250। নিচে কত যাবে? 1000। চমৎকার একটা প্রশ্ন। দেখো তো 0.1 আছে, 0.1 আছে, এই 0.1 দিয়ে 250কে যদি গুণ করি 25 আসে না? একটা শূন্য কমে যাবে। একটা শূন্য কমবে কিনা বলো? অবশ্যই কমবে। কারণ কি 250 ইন্টু 0.1, এক ঘর আগে পয়েন্ট চলে আসবে, 250কে 250। আচ্ছা গেল, তার মানে এখানে 25 আসলো। এখন 25কে তুমি 1000 দিয়ে কাটাকাটি করো, 1000 দিয়ে কাটাকাটি করবো 25কে। যদি 1000 দিয়ে কাটাকাটি করি, মোটামুটি 4 25 100 0 40 আসে। কত আসে বাবারা? 40 আসে। তাহলে এই নামটা যদি তুমি না পারো, 25কে 4 দিয়ে গুণ করলে 100 হয়, আর যেহেতু 1000 আছে তাহলে 40 হবে, না পারলে তো হবে না। তাহলে এইখানে 40 আসছে আর উপরে আছে 106। তো আলটিমেটলি কি করা? 106কে 40 দিয়ে ভাগ করা। আমি এটা করব না। তাহলে 106কে আমি হিসাবের সুবিধার্থে 40 না ধরে নিব 4 ধরে নিব। ঠিক আছে? কারণ 106 তো থাকবে না, 4 ধরে নিব। এখন আসো, ঘটনা যেটা হইছে, ওকে 4 দিয়ে অপশন কই গেল? এই যে অপশনগুলা, এই প্রত্যেকটা অপশনকে আমি 4 দিয়ে গুণ করব। প্রত্যেকটা অপশনকে কি করব? 4 দিয়ে গুণ করব। এটাকে ভাগ করে যে ভাগফলটা পাবা তাকে 4 দিয়ে গুণ করলে তো 106টা পাবা নাকি? অবশ্যই তাই। তাহলে এখন গুণ করি। প্রথম অপশনটায় আসি, দেখো 2.65 আছে, এটাকে 4 দিয়ে গুণ করো। 4 5 20 0, হাতে থাকে 2, 4 6 24 আর 2 6, হাতে থাকে 2, 4 2 8 আর 2 10। এই দেখো 106, 2 ঘরের আগে 10.6। তার মানে মোটামুটি এই যে 106 এর এখানে চলে আসছে। এই 40 ছিল, দেখো 1060 আসছে কিনা? আসছে। তার মানে 10.60 আসছে কিনা? আসছে। আমি 4 দিয়ে গুণ করে 10.60 পাইছি, কিন্তু আসলে 4 ছিল না, ছিল কত? 40 ছিল।
সো আমি ওই শূন্য হিসাবে সুবিধার্থে বাদ রাখছিলাম। পরে তো আমাকে আবার মাথায় আনতে হবে যে না ওইখানে কিন্তু একটা শূন্য ছিল, তার মানে কি এই শূন্যটার কারণে এখানে 106.0 হয়ে যাবে, তার মানে উত্তর 106 চলে আসছে। তার মানে উত্তর কোনটা? 2.65। বুঝো নাই? দেখো x ডিভাইড বাই ওয়াই ইকুয়ালস টু যদি জেড হয়, তাহলে জেড কে যদি ওয়াই দিয়ে গুণ করি তুমি এক্স পাবা। ঘটনাটা এটাই, 106কে 40 দিয়ে ভাগ করে একটা মান পাবো, সেটাই তো এখানকার উত্তর জানতে চাইছে। ব্যাপারটা তো এরকম। তো আমি অপশনগুলোকে 4 দিয়ে গুণ করছি, কেন? কারণ 40 দিয়ে গুণ করে আমার জন্য টাইম কিলিং, আমি এত টাইম কিলিং করতে পারবো না। সো 4 দিয়ে গুণ করে মোটামুটি একটা শূন্য এক্সট্রা ধরে 106 আসে কিনা আমি দেখবো। তুমি 5.3 দিয়ে গুণ করো, 5.3 ইন্টু 4, 3 4 12 2, হাতে থাকে 1, 4 5 20 আর 1 21, দেখো 212 আসছে। 40 হলে তো আর একটা শূন্য অ্যাড হবে, তখন 212.0 হবে। 106 আছে, উত্তর 212 হবে না, 5.3 বাদ। এইভাবে করতে করতে যাইতে হবে। বোঝা গেছে? যেহেতু প্রথম অপশনে মিলে গেছে, আনসার ওইটাই। হ্যান্ড ক্যালকুলেশন কি বুঝতে পারছো? এইভাবে মেথড অনুযায়ী তোমাকে আগাইতে হবে, কাছাকাছি মান বের করে আনসার করতে হবে। চলো ওকে, দেখো পরের প্রশ্ন, ল্যাবরেটরি নিরাপত্তায় কোনটা ব্যবহৃত হয় না? কি ব্যবহার করা হয় না ল্যাবরেটরি নিরাপত্তায়? ফিউম হুড একটু আগে পড়ছো, ব্যবহার করা হয়। অগ্নি নির্বাপক যন্ত্র অবশ্যই ব্যবহার করা হয়, কার্বন ডাইঅক্সাইড থাকে। এই অগ্নি নির্বাপক যন্ত্রে আর একটা জিনিস ব্যবহার করা হয়, বালি ভর্তি বালতি। বালি ভর্তি কি বাবারা? বালতি ব্যবহার করা হয়। আচ্ছা গেল। কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশারও তো থাকে, ব্ল্যাঙ্কেট থাকে, এইগুলাও থাকে, কিন্তু পানি ভর্তি বালতি না, বালি ভর্তি বালতি থাকে, এটা মাথায় রাখিও। সেন্ট্রিফিউজ, এই সেন্ট্রিফিউজ কি কখনো ল্যাবরেটরিতে নিরাপত্তা কাজে ব্যবহার করতে দেখছো? যে হঠাৎ করে আগুন ধরে গেছে বা হঠাৎ করে কারোর গায়ে অ্যাসিড পড়ছে, ওরে সেন্ট্রিফিউজ মেশিনে ঢুকাই দিই, সেন্ট্রিফিউজ মেশিনে ঢুকাই ঘুরাই দিই, সে ঠিক হয়ে গেল না? এই কাজ তো করো নাই। তাহলে এইটা হচ্ছে সেন্ট্রিফিউজ আমরা নিরাপত্তাতে ব্যবহৃত হয় না। ফার্স্ট এইড বক্স এটা তো 100% ব্যবহৃত হবে। আচ্ছা গেল। পরের প্রশ্ন আসো, পলবুঙ্গি ব্যালেন্সের জন্য 9 কোনটি? পলবুঙ্গি ব্যালেন্সে কি কি থাকে? একটা প্লেট থাকে যেটাকে বলে অ্যাগেট প্লেট, একটা রাইডার থাকে, একটা বিম থাকে। বলা হবে পলবুঙ্গি ব্যালেন্সের মেন উপাদান কোনটা? অবশ্যই বিম। পলবুঙ্গি ব্যালেন্সের মেন উপাদান কোনটা? অবশ্যই বিম। মনে থাকবে? এই দেখো আরেকটা এমসিকিউ তোমাকে পড়াই ফেলছি। প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু একটা এমসিকিউ থাকবে, কোনো ফাও কথা আমি বলি না। বুঝতে পেরেছো বাবারা? ওকে, এখন আসো। তাহলে পলবুঙ্গি ব্যালেন্সের জন্য পয়েন্টার দরকার আছে, রাইডার দরকার আছে, অ্যাগাট প্লেট দরকার আছে, বিম দরকার আছে। নাই কোনটা? টার। টার বলে কোনো কিছু পলবুঙ্গি ব্যালেন্সে নাই। ওকে, এই পলবুঙ্গি ব্যালেন্সের ম্যাথ আছে, আমরা দেখব একটু পরেই দেখব, সমস্যা নাই। দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা? তোমাকে আগেই বলছিলাম প্রমাণ দ্রবণ তৈরি করা যাবে, দীর্ঘদিন অপরিবর্তিত থাকবে, ক্ষয় হবে না, এরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কি থাকবে? সি লেটারটা থাকবে। এক্সেপশন কি? HCl, কার্বন ডাইঅক্সাইড। HCl এ সি আছে, এটা প্রাইমারি না। এখানে সি নাই, এখানেও সি নাই, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে কোথায়? সোডিয়াম কার্বনেটে। উত্তর হচ্ছে এটা। বোঝা গেছে? চলো, নিচের কোনটি বিষাক্ত রিয়েজেন্ট? বিষাক্ত কে? বিষাক্ত হচ্ছে দেখো বেনজিন, আর বাকিগুলা টলুইন, 1 বিউটানল, হেক্সেন, এগুলো আমরা কি করি বলতো? বিকল্প হিসেবে ইউজ করি, তাই না? তোমরা বিকল্প দেখছো না? চলো আমরা একটু বিকল্প সম্পর্কে জেনে আসি। হোয়াট ডু ইউ মিন বাই বিকল্প? বিকল্প তার মানে বেনজিন হচ্ছে একটা বিষাক্ত রিয়েজেন্ট। তো চলো আমরা একটু দেখে আসি। এই যে কথাগুলো বলবো সবগুলো লিখতে হবে, লিখলে দেখবা তোমার পড়াটা অলরেডি হয়ে যাবে। সেই কবির স্যার সলভ করার পরে তোমাকে আর যে স্যারেরই রাইটার দিক না কেন, তুমি সলভ করতে মোটামুটি একটা ক্যাপাবেল হবা, আমি যেভাবে পড়াই আর কি। সঞ্জিত স্যারের বই পড়াইলে, তারপর লিঙ্কং স্যারের বই পড়লে, হ্যাঁ তুমি ইচ্ছা করলে যত ইচ্ছা তুমি উল্টাও, দেখবা তুমি আনসার করতে পারতেছো। এখন আসো, ওকে কি বলবো? বিকল্প হিসেবে আমরা কি ব্যবহার করি? বিকল্প প্রথমে দেখো বিষাক্ত জিনিস, বিষাক্ত বলতে পারি অথবা পরিবেশ দূষক বলতে পারি, যারা দূষণ ঘটায়। পরিবেশ দূষক অথবা বিষাক্ত পদার্থ, এরা বিষাক্ত বলে তো পরিবেশে দূষণ ঘটাবে, একটা মানুষের ক্ষতি করবে। আর এখানে বিকল্প, তার মানে এইটার পরিবর্তে তুমি কি ব্যবহার করতে পারো। ঠিক আছে, যারা পেইড ব্যাচে আছো তারা অলরেডি জানো যে এইগুলো তোমাদের আগেও পড়াইছি আমি। এখন দেখো বেনজিন, জাইলিন, এইগুলা বিষাক্ত, এগুলা বিষাক্ত। এর বিকল্প হিসেবে আমরা যেটা ব্যবহার করি টলুইন, একই রকম দেখতে,
মনে করো তুমি ক্লোরোবেনজিন তৈরি করতে চাইতেছো, বেনজিন তো পরিবেশ দূষক, এটা তো গ্রিনার পদ্ধতি বা গ্রিন কেমিস্ট্রিকে সমর্থন করে না। আমাদের ল্যাবরেটরি ব্যবহারে একটা রুল ফলো করা হয়, আমি রুলকে বলি লুল। যারা আমার বাবারা আছো তারা তোমরা জানো যে লুল, সেই ল্যাবরেটরির লুল কি, MSDS, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, MSDS রুল ফলো করা হয়। এখানে গ্রিন কেমিস্ট্রি তো অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। সো বেনজিন একটা পরিবেশ দূষক, তুমি তো এটা ব্যবহার করবে না, তাহলে ক্লোরোবেনজিন তৈরি করতে গেলে যে কোনো আমরা টলুইন ব্যবহার করব। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। এরপরে আসো, এটা গেল। যদি তোমার কাছে থাকে CH3 বা CCl4 বা যে কোনো একটা অ্যালিফেটিক যৌগ, যে কোনো অ্যালিফেটিক যৌগ, এর পরিবর্তে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে হেক্সেন। কোন জেন বাবারা? হেক্সেন। এরপরে আসো, যদি বিউটানল 2 থাকে, বিউটানল কি থাকে? 2 থাকে, তাইলে আমরা ব্যবহার করব, 2 তো খারাপ, তাহলে বিউটানল 1 ব্যবহার করব, বিউটানল 1 ব্যবহার করব। যদি তোমার কি থাকে বলো তো? লেড থাকে, PbCrO3, লেড ক্রোমেট, আমরা ব্যবহার করতে পারি পটাশিয়াম কার্বনেট। তোমার কাছে আমার প্রশ্ন, পটাশিয়াম আর ক্যালসিয়াম এই দুইটার মধ্যে কে বিকল্প, কে বিষাক্ত, এটা তোমরা আমাকে জানাবা, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। যদি এটা যায়, ওকে, আর একটা দেখো, এগুলো মুছবো না, এটা মুছে দিই, এটা মুছে দিই। দেখো, যদি চেতনানাশক, চেতনানাশক, চেতনানাশক হিসেবে তুমি কি ব্যবহার করো বলো তো বাবারা? ক্লোরোফর্ম ব্যবহার করো, কিন্তু এটা হচ্ছে বিষাক্ত, অলরেডি বলছি বিষাক্ত। তাই চেতনানাশকের কাজে আমরা কি ব্যবহার করব? ফ্লুথেন। কোন থেন? ফ্লুথেন। বুঝতে পেরেছো? কার্বন ডাইঅক্সাইড, এটা তো অগ্নি নির্বাপক একটা যন্ত্র, কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশার, এটা কি তোমার গ্রিন হাউস প্রভাব ফেলবে কি ফেলবে না? অবশ্যই ফেলবে। তারপরে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করাটা আসলে অনুচিত। এর ক্ষেত্রে আমরা বিকল্প হিসেবে কি ব্যবহার করতে পারি? কি হলো, BCF, কি ব্যবহার করতে পারি? BCF। বোঝা গেছে? এরপরে আসো, মনে করো একটা নাড়ানি, এগুলো মুছে দিই, হ্যাঁ নিচের এগুলো মুছে দিই। মনে করো তোমার কাছে একটা নাড়ানি আছে, গ্লাস রড। গ্লাস রড আমরা নাড়ানি হিসাবে ব্যবহার করি না? এইটার পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? এইটার পরিবর্তে ব্যবহার করতে পারি টেফলন। কোন লন? টেফলন। তাহলে বোঝা গেছে কার বিকল্প কে? তোমাদের কিন্তু আমি একটা কোশ্চেন করছি, সেই কোশ্চেন আনসারটা তোমরা দিও, হ্যাঁ আমি কিন্তু কমেন্ট চেক করব। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের জানাশোনা হয়ে গেল। তাহলে কারা বিষাক্ত, কারা বিকল্প, মানে পরিবেশের জন্য ভালো, সেটা কি বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। চলো, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, আমরা ছিলাম 29 নম্বরে। 29। ওকে, তাহলে দেখো কোনটি বিষাক্ত? উত্তর হচ্ছে বেনজিন, বাকিগুলো তো বিকল্প হিসেবে ব্যবহার করি। এটা গেল। নেক্সট আসো, ল্যাবরেটরিতে সর্বোত্তম পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয় কোনটি? ল্যাবরেটরি সর্বোত্তম ব্যবহার হয় ক্রোমিক অ্যাসিড। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, যার আরেক নাম হচ্ছে ক্লিনজিং মিক্সচার। ক্লিনজিং মিক্সচার। বুঝতে পেরেছো? এই ক্রোমিক অ্যাসিডের সংকেতটা আসে কি বলতো? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4। চিন্তা করো, পরীক্ষায় যেটা দিবে ক্রোমিক অ্যাসিডের সংকেত কি? গাঢ় পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড, গাঢ় পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড। এই গাঢ় কথাটা কোথায় আছে তোমাকে এটা বুঝতে হবে। গাঢ় কথাটা আছে কিন্তু সালফিউরিক অ্যাসিডে। সো দ্যাট মিনস ক্রোমিক অ্যাসিডের সংকেত হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড। ক্লিয়ার? এই ক্রোমিক অ্যাসিড সর্বোত্তম পরিষ্কারক, সর্বোত্তম পরিষ্কারক। কিন্তু যদি বলে কে পরিবেশের জন্য ভালো, পরিবেশ বান্ধব পরিষ্কারক কে?
পরিবেশ বান্ধবকে, পরিবেশ বান্ধব যদি বলে তখন কিন্তু আর ক্রোমিক অ্যাসিড হবে না, ক্রোমিক অ্যাসিড হবে না, তখন হবে ডিটারজেন্ট, বা এটার আরেক নাম হচ্ছে ডেকন 90। এটার এক নাম কি বাবারা? ডেকন 90। এটা হচ্ছে পরিবেশ বান্ধব। যদি বলে পরিবেশ বান্ধব পরিষ্কারককে, ডেকন 90। কেন? এটা বায়োডিগ্রেডেবল, পচনশীল। আর যদি বলে সর্বোত্তম পরিষ্কারককে, ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। এটা আমরা রিন্স করি, রিন্স মানে ক্লিনিং করা। ঠিক আছে, চলো পরেরটা চিত্র আমরা অ্যাভয়েড করতেই পারি। এই দেখো খুবই সুন্দর একটা প্রশ্ন। চোখে অ্যাসিড ছিটকে পড়লে ল্যাবরেটরিতে কোন যৌগ প্রাথমিকভাবে চিকিৎসা করা হয়? ফার্স্ট এইড ট্রিটমেন্ট। তুমি ল্যাবরেটরিতে গেছো, ল্যাবরেটরিতে যাওয়ার পর তোমার অনেক ঝামেলা পড়ে গেছো। ঝামেলা পড়লে কি হয় আমি বলি। দেখো ফার্স্ট অফ অল তুমি একটা অ্যাপ্রন পরবা। MSDS এর ফুল ফর্ম কি বাবারা? ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। ওই অনুযায়ী অ্যাপ্রনটা হইতে হয় 3/4 মানে 3/4। এই অ্যাপ্রনটা হইতে হবে সুতি কাপড়ের। কোন কাপড়ের? সুতি কাপড়ের। আচ্ছা, অ্যাপ্রন সম্পর্কে গেল। এরপর আসো তুমি একটা গ্লাভস পরবা। গ্লাভস সবচেয়ে ভালো গ্লাভস কোনটা বলো? নাইট্রাইল, নাইট্রাইল গ্লাভস। আর অ্যালার্জি সৃষ্টি করে কোন গ্লাভস? ল্যাটেক্স গ্লাভস, ল্যাটেক্স, ল্যাটেক্স, ল্যাটেক্স গ্লাভস হচ্ছে তোমার অ্যালার্জি সৃষ্টি করে। তোমার কাছে আমার প্রশ্ন, জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় আমরা কোন গ্লাভস ব্যবহার করি? জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় আমরা কোন গ্লাভস ব্যবহার করি? তোমরা আমাকে আনসার দিবা। সো এইটা নিয়ে আর প্যারা নাই, আমরা একটু ফার্স্ট এইডে যাই। তুমি ফার্স্ট এইড ট্রিটমেন্টে যাচ্ছ, গেলা, কি করলা? ল্যাবরেটরিতে কাজ করতেছো। কাজ করার সময় তুমি দেখছো চোখে অ্যাসিড পড়ছে, অথবা হাতে অ্যাসিড পড়ছে। অ্যাসিড পড়লে কি হবে? সবার প্রথম কাজ হচ্ছে এটাকে লঘু করা, পানিতে ধুয়ে ফেলা। এরপরে কি করবা? 4% সোডিয়াম কার্বনেট বাইকার্বনেট দিবা, 4%। কত পার্সেন্ট? সোডিয়াম বাইকার্বনেট 4%, অথবা 5%, অনেক জায়গায় 5%ও লেখা আছে। বোথ আর কারেক্ট। এখন মনে করো তোমার ত্বকে বা হাতে বেজ মানে ক্ষার পড়ছে, বেজ বা ক্ষার পড়ছে, তখন তুমি কি করবা? পানিতে ধুয়ে লঘু করবা। তারপরে যেটা করবা 5%, অনেক জায়গায় 4%ও লেখা আছে, বোরিক অ্যাসিড দিবা, H3BO3, বোরাস, বোরিক অ্যাসিড। ঠিক আছে, ত্বকে বা হাতে যদি ক্ষার পড়ে আমরা কি দিব? বোরিক অ্যাসিড। এখন এইখানে কথা আছে, চোখে তোমার ক্ষার পড়েছে, চোখে বেজ, দেখো অ্যাসিড চোখে হাতে যেখানেই পড়ুক ওইটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, কিন্তু হাতে বেজ পড়লে একরকম ট্রিটমেন্ট, চোখের মধ্যে বেজ বা ক্ষার পড়লে আর এক রকম ট্রিটমেন্ট। এই জিনিসটা মানুষজন ভুল করে, এই জিনিসটাই তুমি পরীক্ষার হলে ভুল করে চলে আসবা। পরীক্ষায় দিবে কি মেডিকেলে, চোখে ক্ষার পড়লে কোনটা ব্যবহার করা উচিত, তুমি ফট করে দাগাই দিয়ে আসবা H3BO3। তুমিও খুশি, স্যারও খুশি, দেখবা মাঝখান থেকে মারা খেয়ে তুমি গাছে উঠে গেছো। সো মারা খাওয়া যাবে না, বি কেয়ারফুল। চোখে যদি বেজ পড়ে আমরা 5% বা 4% ভিনেগার দিব, CH3COOH। চোখে ক্ষার পড়লে ভিনেগার দিতে হবে, হাতে বা ত্বকে ক্ষার পড়লে বোরিক অ্যাসিড। চোখে বা হাতে যদি অ্যাসিড পড়ে আমরা কি দিব? সোডিয়াম বাইকার্বনেট। মাথায় থাকবে? আচ্ছা, এরপরে অ্যাসিডে পুড়ে গেল বা ক্ষারে পড়ে গেল তখন তো বার্নল ক্রিম দিবই, বার্নল ক্রিম তো আমরা দিবই। বোঝা গেছে? এখন মনে করো তুমি কোনো কারণে অ্যাসিড খেয়ে ফেলছো, পেটের মধ্যে চলে গেছে, পেটের মধ্যে চলে গেছে, অ্যাসিড খেয়ে ফেলছো, তার মানে অন্য নালীতে অ্যাসিড। ওই যে বলে না পিপেট, পিপেট আছে না, পিপেট দিয়ে তুমি হচ্ছে কি করছো, অ্যাসিড টান দিছো, ধুম করে গলার মধ্যে চলে গেছে। অন্য নালী বা ইসোফিগাসে যদি অ্যাসিড পড়ে তখন আমরা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড বা মিল্ক অফ ম্যাগনেসিয়া খেয়ে ফেলবো। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের দ্রবণ গলার মধ্যে পুরে দিব, পুরে দিলে অ্যাসিডটা মোটামুটি বের হয়ে চলে আসবে। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। তাহলে কোথায় কোন ট্রিটমেন্ট, এতটুকু ক্লিয়ার? ওকে, এখন আসো পরের প্রশ্ন। কোন ল্যাবরেটরি বিকারক ক্ষয়কারক? ক্ষয় করবে কে? অবশ্যই সালফিউরিক অ্যাসিড। আর বাকিগুলো তো লবণ, লবণ কখনো ক্ষয় করে না। ঠিক আছে, তাহলে সালফিউরিক অ্যাসিড একটা ক্ষয়কারক। যেগুলো ক্ষার আছে এরাও কিন্তু ক্ষয়কারক। ঠিক আছে, আচ্ছা। নিচের কোনটি অদাহ্য? দেখো একটু আগে তোমাকে পড়াইছিলাম না, অদাহ্যকে নাইট্রোজেন বলছিলাম, নাইট্রোজেন আর অক্সিজেন এরা কিন্তু অদাহ্য, দাহ্য নহে। দাহ্য মানে নিজে জ্বলবে, যেমন হাইড্রোজেন জ্বলে, ইথার জ্বলে, বেনজিন জ্বলে। অদাহ্য মানে
সে নিজে জ্বলবে না, অন্যকে জ্বালাবে। নাইট্রোজেন আছে আর কে আছে? অক্সিজেন আছে, আমি কিন্তু আগেও বলছি। নেক্সট আসো, পলভঙ্গি ব্যালেন্সের সাহায্যে সর্বনিম্ন কত পরিমাণ ভর নির্ভুলভাবে পরিমাপ করা যায়? সর্বপরিমাণ কত পরিমাণ ভর নির্ভুলভাবে পরিমাপ করা যায়? এক্ষেত্রে রাইডার ধ্রুবকের মানটা বের করতে হবে। রাইডার ধ্রুবকের মান একটা আছে 0.123, তিনটা 0 1 গ্রাম, আরেকটা আছে 0.123, তিনটা 0 2 গ্রাম। এখন বলো তো সর্বনিম্ন এখানে কোনটা? অবশ্যই এইটা 0.0002, যেটা এটা একটু বড় না 0.001 চাইতে? অবশ্যই। তার মানে সর্বনিম্ন বলছে, তুমি তো আর সর্বোচ্চ দাগাইতে যাবা না। তাহলে সর্বনিম্ন মানে কি? এই যে 0.00001 গ্রাম আমরা পরিমাপ করতে পারি। এটা হচ্ছে রাইডার ধ্রুবকের মান। এই রাইডার ধ্রুবকের মান আসে কই থেকে জানো? এইটা ব্যবহার হয় যদি 5 মিলিগ্রামের একটা রাইডার ব্যবহার করি, আর 0.0002 এইটা পাই যদি 10 মিলিগ্রামের একটা রাইডার ব্যবহার করি। মোস্ট অফ দ্য কেসেস 10 মিলিগ্রাম আর 5 মিলিগ্রাম দুইটা রাইডারই ব্যবহার করি। এই রাইডার ধ্রুবক বের করার সূত্র হচ্ছে কিছু না, রাইডারের ভর ডিভাইড বাই 50, একটাই। ওই 2 ইন্টু W/100, অত কিছু জানার দরকার নেই। আমার দরকার মান, আমি 50 দিয়ে ভাগ করে দিব, মান পেয়ে যাব। বুঝতে পারছো? এটা রাইডার ধ্রুবক এইভাবে বের করতে হয়। কারোর যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাইতে পারো। ওকে, আচ্ছা, এটা চিত্রবাদ। কাচের যন্ত্রপাতি ইথানল দিয়ে ধৌত করার কারণ কি? ইথানল দিয়ে যদি ধৌত করি তাহলে দাগটা মুছে যায়। কি মুছে যায়? দাগ মুছে যায়। আবার এই কাচে দাগ ফেলাই কে তুমি কি জানো? কাচে দাগ ফেলে হাইড্রোজেন ফ্লোরাইড। এটা কাচকে ক্ষয় করে ফেলে, কাচকে ক্ষয় করে কাচকে দাগাঙ্কিত করে ফেলে। এই কারণে আমরা কাচে যদি নকশা আঁকি কি ব্যবহার করব? এইসএফ, হাইড্রোজেন ফ্লোরাইড। বোঝা গেছে? আর দাগ মোছার কারণে ইথানল ব্যবহার করব। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। এরপরে আসো, এই দেখো, এটা একটা উদ্দীপক, যদি স্কিপ করা যায়, কিন্তু তোমাকে তো পড়াইছি। অক্সালিক অ্যাসিড প্রমাণ দ্রবণ পিপেট দিয়ে তুমি টানতেছো, টানার পরে মুখের মধ্যে চলে গেছে, গিলে খাইছো। তাহলে কি করবা? অবশ্যই ম্যাগনেসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এইগুলা গিলে ফেলবা, তাহলে ওটা ঠিক হয়ে যাবে। এইটাই বলছে এখানে। ঠিক আছে, বহুপদী এটা বাদ, এগুলো বাদ। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। পলভঙ্গি ব্যালেন্স বিমের সাহায্যে 0 থেকে সর্বডানে 100, মাঝখানে 0 এবং রাইডারের ওজন 5 মিলিগ্রাম হলে রাইডার ধ্রুবকের মান কত? তোমাকে একটু আগে বলছিলাম 5 মিলিগ্রাম হলে রাইডার ধ্রুবকের মান 0.123, তিনটা 0 1 গ্রাম, এইটা আসে। কিন্তু এইখানে তো সেটা নাই। আসলে এটা কিভাবে আসছে? এইখানে যেটা আসছে, দেখো 100টা দাগ আছে না? তারপর রাইডার ধ্রুবক মানে প্রতিটি ক্ষুদ্রতম দাগে কত রাইডারের ভর যায় সেটা আমরা বের করব। প্রতিটি ক্ষুদ্রতম দাগে, এটা কি বুঝতে পেরেছো? প্রতিটি ক্ষুদ্রতম দাগে কি দেখো তো, 5 মিলিগ্রাম ব্যবহার করছো, তাহলে 5কে 100 দিয়ে ভাগ করো, কত আসে? 0.05 মিলিগ্রাম। ভালো করে বুঝো, 5 মিলিগ্রাম, তাই মিলিগ্রাম আসছে। এইখান থেকে কিসে নিতে হবে? গ্রামে নিতে হবে, গ্রামে। আমরা এখন গ্রামে নিব, তাহলে 1000 দিয়ে ভাগ করো, তাহলে 0.0, আরও তিনটা 0 হবে, 1 2 3, তিনটা 0.5 গ্রাম, 0.305 গ্রাম। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। তাহলে উত্তর কোনটা? এই দেখো 0.000, 4টা 0.5 গ্রাম হয়েছে। কারণ আগে তো 0.05 ছিল, তারপরে 1000 দিয়ে ভাগ করছি, তাহলে 0.405 হয়েছে না? 0.0 আবার 0.005 গ্রাম। বুঝতে পেরেছো? 5কে 100 দিয়ে জাস্ট ভাগ করছে, আর কিছু না। ক্লিয়ার? তারপর গ্রামে নিছি, মিলিগ্রাম থেকে মিলিগ্রাম, গ্রাম। এখন আসো, এই যে ল্যাবরেটরিতে কাচের সামগ্রী পরিষ্কার করতে কি ব্যবহার করা হয়? তুমি অলরেডি জানো, ক্রোমিক অ্যাসিড মিশ্রণ বা ক্লিনজিং মিক্সচার। উত্তর কি? সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট। ক্লিয়ার? এরপর আসো, এই দেখো সেমি মাইক্রো অ্যানালাইসিসে নমুনার ভর কত? তোমাকে একটু আগে বলছিলাম সেমি মাইক্রোতে কত, 50 থেকে 200 মিলিগ্রাম। এখন এইখানে সবগুলা গ্রাম দিয়ে আছে, তার গ্রামে নিয়ে যাও। 50কে ভাগ করলে আসে 0.05 গ্রাম, আর এটা আসে 0.2 গ্রাম। দেখো গ্রামে নিয়ে চলে আসছি। তোমাকে সেমি মাইক্রো, মাইক্রো, ম্যাক্রো এগুলো পড়ালাম না একটু আগে? অবশ্যই। ওই যে 5, তারপরে একটা করে শূন্য বাড়াইতেছো, তাহলে 0.05 গ্রাম থেকে 0.2 গ্রাম। উত্তর কত? এই যে 0.06 গ্রাম। এটা এর মধ্যে আছে মানটা। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। এখন আসো, খুবই চমৎকার একটা প্রশ্ন। 250 ml মোলার, মোলার মানে কত? 1 মোলার। মোলার বলছে, তার মানে 1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট লাগবে? অবশ্যই W = SmV/1000।
1000 কেন নিছি? কারণ এখানে ml আছে, আয়তনটা ml এ বলে দিছে। যদি লিটারে থাকতো তাহলে আর 1000 নিতাম না। তাহলে এখন ক্যালকুলেশন করো। এস এর মান 1, এম এর মান 106, যেহেতু আণবিক ভর সোডিয়াম কার্বনেটের, তোমাদের কাছে সোডিয়াম বাইকার্বনেটের আণবিক ভর জানতে চেয়েছি, ঠিক আছে? তোমরা একটু আনসার দিও। এটা 250, নিচে হচ্ছে 1000। ভাগ করো, 250 কে 1000 দিয়ে ভাগ করলে 4 আসে, 106 কে 4 দিয়ে ভাগ করো। 106 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে জিনিসটা কি হবে? দেখো সেম কাহিনী, আনসার অলরেডি জানো, 2.65 আসছিল আগেরটাতে, তাই না? কত? সেখানে সেমি মোলার ছিল, এখানে মোলার, তাহলে নিশ্চয়ই সেই 4 দিয়ে ভাগ করলে এইটা আসবে। তারপরে করে দেখি, অপশনকে আমি 4 দিয়ে গুণ করব, বা এটা ভাগ করাও সহজ। দেখো 106 ভাগ করলে 4 দুগুণে 8, 2 নামে 6, তার মানে 4 ছক 24, 4 সাতা 28, 4 ছক 24, তাহলে এখানে 2 নামে 0, 26.5, আনসার হচ্ছে 26.5। বুঝতে পারছো? এই ভাগ যদি তুমি না পারো, তুমি যদি এখন জানো 4 ছক 24 না জানো তুমি 4 ছক 28 বলো, তাহলে তো হইলো না, তাহলে তুমি মারা খাওয়া ছাড়া তোমার কোনো লাইন নাই। বুঝতে পেরেছো? নামটা শিখতে হবে, নামটা পারলে মনে করো তুমি হ্যান্ড ক্যালকুলেশন পেরে যাবা। এখন ল্যাবরেটরিতে নিচের কোন কাজটি সবচাইতে বেশি বিপজ্জনক? তার মানে দেখো এইখানে যতগুলা কাজ বলছে সবগুলাই বিপজ্জনক, সবগুলাই বিপজ্জনক। এখানে 4টা অপশনই কারেক্ট, কিন্তু প্রশ্নে কি বলে দিছে? দেখো, নির্গত গ্যাসের গন্ধ স্বাদ নেওয়া বিপজ্জনক, দ্রুত চলাচল করা, তুমি কি দ্রুত চলাচল করবা? না, দ্রুত চলাচল করবা না, এটা বিপজ্জনক। খাবার গ্রহণ করা, খাবার গ্রহণ, তুমি ল্যাবরেটরিতে কি বার্গার খাইতে গেছো? ল্যাবরেটরিতে গেছো হচ্ছে একটা জিনিস পরিমাপ করতে, একটা পরীক্ষা নিরীক্ষা করতে, তাই না? তুমি রিসার্চার হবা, তাহলে এটাও বাদ। লেভেল ছাড়া বিকারক ব্যবহার করা, তোমার একটা বোতলে আছে সালফিউরিক অ্যাসিড, লেভেল নাই, তুমি মনে করছো নাইট্রিক অ্যাসিড, দে ভরে, ব্যাস কাজ শেষ। বুঝতে পারছো? তাই এটা করা যাবে না। তার মানে 4টাই বিপজ্জনক, কিন্তু প্রশ্নে বলছে কোনটি বেশি বিপজ্জনক, তাহলে চুজ দ্য বেস্ট আনসার। উত্তর কি? নির্গত গ্যাসের গন্ধ ও স্বাদ নেওয়া, এইটা হচ্ছে সবচাইতে বেশি বিপজ্জনক। বুঝতে পেরেছো বাবারা? ওকে, নেক্সট। এই যে ত্বকের উপরে অ্যাসিড পড়লে কি হবে? দেখো এটা বহুপদী, তারপরেও বলে দিই। পানি দিয়ে ধুবা, গুড। লঘু সোডিয়াম বাইকার্বনেট দিবা, গুড। বার্নাল ক্রিম ব্যবহার করবা। বুঝতে পেরেছো? ওই একই জিনিস, আগেও বলছিলাম। পরের প্রশ্ন আসো। এই যে এটাও খুবই সুন্দর একটা ক্যালকুলেশন। 47, 0.5 মোলার নাইট্রিক অ্যাসিড নমুনা থেকে 100 ml 0.1 মোলার নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতে কত পরিমাণ পানি যোগ করা লাগবে? সিম্পল হিসাব, লঘুকরণ সূত্র, S1 V1 = S2 V2, মান দেওয়া আছে, তুমি V1 এর মান বের করবা। V1 এর মান যদি বের করি 100 × 0.1 ডিভাইড বাই 0.5, তাই না? S1 নিচেই চলে যাবে, তাহলে কত হয়? 0.1 আর 0.5 কাটা, তার মানে 5 থাকে, 1/5 থাকে, 5 20 100। V1 এর মান আসে 20 ml, V1 এর মান কত আসে? 20 ml। এই 20 mlটা দেখো, 20 mlটা এটা কিন্তু টোটালটা একটা আয়তন, টোটাল একটা আয়তন ছিল, তাই না? এখান থেকে তুমি করছো 100 ml, তাহলে পানি কতটুকু যোগ করতে হবে? মাইনাস করতে হবে, কারণ শুধু কত দ্রবণ প্রস্তুত হবে এটা কিন্তু চাই নাই। যদি বলতো কতটুকু দ্রবণ প্রস্তুত করা যাবে তখন 20 ml লাগাইতাম, কিন্তু না, ওইটা চাই নাই, বলছে কতটুকু পানি যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে, একই কথা, মাইনাস করে দাও। 100 থেকে 20 মাইনাস করলে 80 হয়, ঠিক কিনা? অবশ্যই ঠিক। এরপর আসো, রসায়ন ল্যাবে বুরেটের আয়তন পরিমাপের সূক্ষ্মতা কত? দেখো সেম কথা, 0.1 সেন্টিমিটার কিউব, তার মানে কি 0.1 ml, আগেও বলছিলাম, এক কথা 3-4 বার চলে আসবে। বুঝতে পেরেছো? পরে আসো, কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? দেখো সি থাকবে না, পটাশিয়াম ডাইক্রোমেটে সি আছে, H2C2O4 এ সি আছে, Na2C2O4 এ সি আছে, সি নাই কোনটাতে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ক্লিয়ার? পরেরটা উদ্দীপক বাদ। এই দেখো 52 নম্বর প্রশ্ন, অ্যাসিডের পরিবর্তে যদি ক্ষার দ্রবণ হাতে পড়তো তাহলে কি দিতাম? অবশ্যই ভিনেগার দিতাম। আর যদি চোখে পড়তো তাহলে কি দিতাম? বোরিক অ্যাসিড দিতাম। বুঝতে পারছো? এই হচ্ছে ঘটনা। ও, আগে মনে হয় কি লিখছিলাম, আগে মনে হয় কথাটা উল্টে গেছে। যদি চোখ বলে, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে ক্ষার দ্রবণ চোখে পড়েছে, এই চোখ যদি বলে তাহলে বোরিক অ্যাসিড দিব, আর ত্বক বললে ভিনেগার দিব। ঠিক আছে? মনে হয় আগেরবার উল্টা বলছি, এটা মিস্টেক হয়েছে। ঠিক আছে? এই কারণে দেখো কোশ্চেন সলভ করতে গেলে বোঝা যায় অনেক কিছু তুমি জানো, আমার মতো দেখবো হঠাৎ হঠাৎ করে মাথা কাজ করবে না, ব্যাপারটাই। ঠিক আছে? তাহলে ক্ষার দ্রবণ যদি হাতে পড়ে তাহলে ভিনেগার, বা ত্বকে পড়ে ভিনেগার, আর চোখে পড়লে বোরিক অ্যাসিড। কোন যন্ত্রটি
ব্যবহার করে অধিকতর সূক্ষ্ম, এই যে সূক্ষ্ম কথা চলে আসছে, সূক্ষ্ম কথা চলে আসছে, সূক্ষ্ম কথা বললেই একটাই আনসার বুলেট, সূক্ষ্ম বললেই একটাই আনসার বুলেট। এখন আসো পরের কোয়েশ্চেন, চিত্র বাদ, এই যে বহুপদী এটাও বাদ, দেখো সোডিয়াম কার্বনেট তুই পারবা অলরেডি, এটাও বাদ। এই দেখো ক্রোমিক অ্যাসিড দ্বারা কাঁচ পাত্র পরিষ্কার করার সময় কোন বিক্রিয়া ঘটে? অবশ্যই জারণ বিক্রিয়া ঘটে। ক্রোমিক অ্যাসিড কোন বিক্রিয়া ঘটাবে? জারণ বিক্রিয়া ঘটাবে, কারণ এই ক্রোমিক অ্যাসিড একটা জারক, একটা কি বাবা বলো তো? জারক, তার মানে এটা জারণ বিক্রিয়া ঘটাবে। কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। ল্যাবরেটরিতে এই দেখো একটু আগে পড়াইলাম না, ল্যাবরেটরিতে বিষক্রিয়াযুক্ত বেনজিনের পরিবর্তে কি ব্যবহার করবা? অবশ্যই টলুইন। জাইলিনের পরিবর্তে টলুইন, ক্লোরোফর্মের পরিবর্তে হেক্সেন, তাই না? আবার ক্লোরোফর্ম যদি চেতনানাশক হিসেবে কাজ করাও, এই চেতনানাশক হিসেবে ব্যবহার করি আমরা বিকল্প ফ্লুথেন, ঠিক কিনা? অলরেডি বলে ফেলছি। এর পরের প্রশ্ন আসো, 5% সোডিয়াম বাইকার্বনেট, তোমাদের সোডিয়াম বাইকার্বনেট কিন্তু আণবিকভার জানতে চাইছিলাম, দেখছো চলে আসছে। ঘনমাত্রা কত মোলার? এস বের করতে হবে। এস যদি বের করতে হয়, দেখো হ্যান্ড ক্যালকুলেশন এই অনুশীলনের মধ্যেই শেখানো হয়ে যাবে, তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? তাহলে 10x/m, এক্স মানে পার্সেন্টেজ, কত? 5%, তার মানে 10 × 5 ডিভাইড বাই m কত? 84। সোডিয়াম বাইকার্বনেটের আণবিক ভর হচ্ছে 84, 84 পয়েন্ট সামথিং, আমরা 84 নিব। এখন তাহলে কত আসে? 50 ডিভাইড বাই 84, 50 ডিভাইড বাই 84। এখন এই ক্ষেত্রে ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি 84 ধরবো না, আমি এটা হিসাবের সুবিধার্থে ধরে নিব 85। দেখো এক কিন্তু বাড়াই দিছি, এক কিন্তু বাড়িয়ে দিছি, তুমি হিসাবের সুবিধাতে 80ও ধরতে পারো। 85 ধরলাম, 85 ভাগ 50, 85 ভাগ কি? 50, তাহলে 0 পয়েন্ট হবে, এখানে একটা শূন্য হবে, তাই না? এইখানে করি, দেখো ওইখানে দেখা যাচ্ছে না, তার মানে 85 ভাগ 50, এখানে কি হবে? 0 পয়েন্ট হবে, এখানে একটা শূন্য হবে, 500 হয়ে গেল। তার মানে দেখো যেহেতু 0 পয়েন্ট নিয়ে চলে আসছো, এই যে 1.06 এই অপশনটা টোটালি বাদ হয়ে গেল, এই অপশনটা কিন্তু বাদ হয়ে গেছে। এখন 0 পয়েন্ট আসার পরে কত নিব? 3 আছে, 0.1 আছে, 0.5 আছে। এখন 85কে একটা একটা করে গুণ করি, 85কে 1 দিয়ে গুণ করলে তো 85 হবে। তোমার মাথায় কমন সেন্স যদি থাকে তুমি জানো এখানে 1 আসলে নেওয়াটা যুক্তিসঙ্গত না। আচ্ছা 85 সাথে 3 গুণ করো তো, 3 × 5 = 15, 5 হাতে থাকে 1, 3 × 8 = 24 আর 1 25, অনেক কম। আচ্ছা 5 দিয়ে গুণ করে দেখি তো, ইন্টু 5, 5 × 5 = 25, 5 হাতে থাকে 2, 5 × 8 = 40 আর 2 42। দেখো তো কোনটা কাছাকাছি মান? নিশ্চয়ই 5, তার মানে এখানে নিশ্চয়ই 0.5 বসবে, এইখানে বসবে 400 কত 25, এমন কিছু একটা ক্যালকুলেশন দিয়ে আসবে। এবার তুমি ক্যালকুলেশন অপশনে চলে আসো, 0.3 বাদ, 0.1 দিয়ে শুরু বাদ, 0.5 দিয়ে একটা অপশনই আছে। যে 0.5 দিয়ে দুইটা অপশন থাকতো তখন আমরা আবার পরে 9 না 8 নিব সেটা আমরা হিসাব করতাম। সো এখানে 9 বা 8 এটা হিসাবের কোনো প্রশ্নই আসতেছে না, কত শর্টকাটে আমরা ইউজ করতে পারি। বুঝতে পেরেছো? এটাকে বলা হয় অপশন টেস্ট বা মাইনাস ফর্মুলা। অপশন যতগুলো বাদ দিতে পারবা, অপশন বাদ দিতে 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 আনসারে চলে যাওয়া। বুঝতে পেরেছো? তোমাকে তো অ্যাকুরেট মান জানার দরকার নাই। এই দেখো বুলেট এবং পিপেট তৈরিতে কোন কাঁচ ব্যবহার করা হয়? বুলেট এবং পিপেট তৈরিতে কাঁচ ব্যবহার করা হয়েছে পাইরেক্স কাঁচ। এই পাইরেক্স কাঁচ হচ্ছে শক্ত কাঁচ। কি কাঁচ? শক্ত কাঁচ। এটার আরেক নাম হচ্ছে বোরোসিলিকেট কাঁচ। বোরোসিলিকেট কাঁচ। এখানে যদিও একটা অপশন আছে কিন্তু আমরা এটা দাগাবো না, সবসময় পাইরেক্সটাই দাগানোর চেষ্টা করব কারণ এটা বেস্ট অপশন। তার মানে এখানে কি থাকবে বলতো? B2O3 বোরন অক্সাইড কিন্তু থাকবে। পাইরেক্স কাঁচে বা বোরোসিলিকেট কাঁচের সংকেতে B2O3 থাকে, অন্য কোনো কাঁচে থাকে না। আর প্রত্যেকটা কাঁচের মূল উপাদান কি বলতো? এটা তোমরা কমেন্ট করবা। সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে প্রত্যেকটা কাঁচের মূল উপাদান, তাই না বাবারা? অবশ্যই। চলো নেক্সট প্রশ্নে যাই। 4 ডিজিট ব্যালেন্সের পরিমাপ কত? 4 ডিজিট মানে পয়েন্টের পরে অর্থাৎ দশমিকের পরে তুমি 4টা ঘর মাপতে পারবা। দশমিকের পরে 4টা ঘর। যে 2 ডিজিট বলতো দশমিকের পরে, নট আগে, দশমিকের পরে 2টা ঘর মাপতে পারবা। এখন আসো দশমিকের পরে দেখো 10.24 কয়টা ঘর আছে? 2 ঘর, তার মানে এটা 2 ডিজিট। আচ্ছা ক নম্বরে আসো 1.024 পয়েন্টের পরে কয়টা ঘর আছে? 3টা, তার মানে এটা 3 ডিজিট। তো 3 ডিজিট বলে আসলে তোমার কেমিস্ট্রি বইতে তেমন কিছু নাই, আছে দুইটাই 2 ডিজিট আর 4 ডিজিট।
এইখানে আসো, পয়েন্টের পরে কয় ঘর আছে? 1 2 3 4, তার মানে এটা 4 ডিজিট। আনসার হচ্ছে 4 ডিজিট ব্যালেন্সের পরিমাপ এইটা। এইখানে দেখো পয়েন্টের পরে 2 ঘর আছে, তার মানে এটা 2 ডিজিট, কিন্তু পয়েন্টের আগে 4 ঘর আছে, এইটা আমার ক্যালকুলেশনে আসবে না। পয়েন্টের আগে আমার কখনো ক্যালকুলেশনে আনা যাবে না। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। এই যে পরের প্রশ্নে আসো, দেখো কত সুন্দর একটা প্রশ্ন। এত গ্রাম এত গ্রাম এত গ্রাম 500 মিলিগ্রাম 20 মিলিগ্রাম ভরগুলো তুমি চাপাইছো একটা পলবুঙ্গি ব্যালেন্সে। চাপানোর পরে এখানে রাইডার ধ্রুবক কত বের করছো? রাইডারের ভর হচ্ছে 10 মিলিগ্রাম, এটা রাইডারের ভর। রাইডারের ভর 10 মিলিগ্রাম হইলে, একটু আগে বলছি রাইডার ধ্রুবক কত, তুমি না পারলে তাও বের করে নিবা। 10 ভাগ 50 করো, এটা মিলিগ্রাম যেহেতু, একে আবার 10 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করো, তাহলে গ্রামে চলে আসবে। যেহেতু আনসার সব গ্রামে আছে অপশনে, তো আমরা গ্রামে কনভার্ট করে নিব। তাহলে কত আসে? 0.1232 গ্রাম। এটা হচ্ছে রাইডার ধ্রুবকের মান। রাইডার ধ্রুবকের মান পেয়ে গেছি। রাইডার ধ্রুবকের মান যদি পেয়ে যাই, এখন আমাদের এই ক্ষেত্রে যে সূত্রটা, একটু এখানে লিখি, সূত্রটা হচ্ছে মোট ভর যোগ রাইডার ধ্রুবক, রাইডার ধ্রুবক ইনটু দাগ সংখ্যা। মোট ভর প্লাস রাইডার ধ্রুবক ইনটু দাগ সংখ্যা। বুঝতে পারছো? এই হচ্ছে আমার সূত্র। এখন তুমি চলে আসো, এইখানে আমরা আগে মোট ভর বের করবো। মোট ভর মানে কি? এই যে 5 2 1 500 মিলিগ্রাম 20 মিলিগ্রাম যে ব্যবহার করছি, এইগুলা টোটাল ভর যোগ করতে হবে। যোগ করো তো, 500 মিলিগ্রামকে 1000 দিয়ে ভাগ করো, তাহলে আসে কত? 0.5 গ্রাম। 20 মিলিগ্রামকে 1000 দিয়ে ভাগ করো, তাহলে কত আসে? 0.02 গ্রাম। এই ক্যালকুলেশন করা শিখতে হবে। বুঝতে পারছো? 1000 দিয়ে ভাগ করলে এটা আসে। এখন যোগ করো তো, দেখো 5 গ্রাম 2 গ্রাম 1 গ্রাম, 5 আর 2 7, 7 আর 1 8, 8 আর এটা হচ্ছে 0.852। দেখো 8.52 আসে। 8.52 আসছে কিনা? আমি আর কোথাও আগাবো না, আর কোথাও আগাবো না। রাইডার ধ্রুবক বা দাগ সংখ্যা, এই গুণ ভাগ এত কিছু আমি করতে যাব না। এখন তুমি আসো, 538 এই অপশনটা আগেই বাদ, 548 এই অপশনটা আগেই বাদ, 8.518 8 পয়েন্ট কত 518 এই অপশনটা আগেই বাদ। আছে কত? 8.52। এই পাশে আরো কিছু যোগ হবে, যেটা আমার এই রাইডার ধ্রুবক কিন্তু দাগ সংখ্যা করলে পাওয়া যাবে। সেইটা কত? এই যে 8.52 দিয়ে একটা আনসারই আছে, অপশন তার মানে খ। বুঝতে পেরেছো? আমি কিন্তু পুরা ম্যাথ করি নাই। পুরা ম্যাথ না করে আমি ডিরেক্ট অপশনে চলে যাই, অপশন বাদ দিয়ে দিছি। এখন আসো, তাহলে আমি পুরা ম্যাথটা তোমাকে একটু করে দিই। আমার যোগ করে আসছিল 8.52 প্লাস রাইডার ধ্রুবক কত ছিল? 0.1232 ইন্টু দাগ সংখ্যা কত দেখো? 10। 10 নম্বর দাগে মিলছে, তার মানে 10 দিয়ে গুণ করো। 10 দিয়ে গুণ করলে কত আসে? 8.52 প্লাস 0.002। এই যে একটা শূন্য কমে যায়, একটা শূন্য কমে যায়। এবার তুমি যোগ করো তো, তাহলে কত আসে? 8.522। এই যে মান চলে আসছে। বুঝতে পারছো? আমি কিন্তু পুরো জিনিসও করি না, আমি জাস্ট প্রথমটুকু মোট ভর যোগ করেই কিন্তু আনসার মিলাই দিছি। বুঝতে পারছো? ওকে, চলো তোমরাও এইভাবে করবা। কোনটিতে তাপ দেওয়ার জন্য তার জালি ব্যবহার করার প্রয়োজন হয় না? কোনটিতে তাপ দেওয়ার জন্য তার জালি ব্যবহার করা হয় না? এই প্রশ্নটা একটু কন্ট্রাডিক্টরি। এই প্রশ্নটা কন্ট্রাডিক্টরি। কেন কন্ট্রাডিক্টরি আমি বলি। তার জালি মানে কি জানো? এই যে নিচে তার জালি ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে যেন ওই পাত্রের তলে কোনো ক্ষয়প্রাপ্ত না হয় বা তলানি না পড়ে। ঠিক আছে? তো তার জালি ব্যবহার করা হয় কোন কোন ক্ষেত্রে? যেগুলো একটু বড় বিকার, পোর্সেলিন বাটি আছে, এইগুলোর ক্ষেত্রে, কনিক্যাল ফ্লাস্ক, আমরা তার জালি ব্যবহার করি। তার জালি ব্যবহার করা হয় না কিন্তু টেস্ট টিউবে। টেস্ট টিউব যখন ধরি, তুমি দেখবা চিত্রতেই দেওয়া আছে বইতে, এমন করে ধরার পরে 45 ডিগ্রি কোণে তাপ দেওয়া হয়। এখানে কি তার জালি ব্যবহার করা হয়? না, ডিরেক্ট বুনসেনের শিখা দেওয়া হয়। কিন্তু এইগুলাতে বিকার, কনিক্যাল ফ্লাস্ক, পোর্সেলিন বাটি, এইগুলো বসাইলে কিন্তু একটা তার জালি ব্যবহার করা হয়। অনেক সময় তার জালি নাও ব্যবহার করা হয়। ঠিক আছে? তো কবির স্যারের বইয়ে দেওয়া আছে পোর্সেলিন বাটি। তো এইটা না দেখানোটাই বেটার। হাজারিনাগ স্যার যেটা বলবে আমরা সেটা ফলো করব। যেটা সঠিক, যেটা আসলে সঠিক হওয়া উচিত, সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। আমি আগেই বলছিলাম যে কবির স্যারের অনেক প্রশ্ন ভুল আছে, অনুশীলনীতে ভুল থাকতেই পারে, হাজারিনাগ স্যারেও ভুল আছে, কোনো বই আসলে পারফেক্ট না। যেটা সঠিক হওয়া উচিত সেটা আমি বলে দিলাম। এবং আমরা যেটা ফলো করবো অনুশীলনীর ক্ষেত্রে, যদি এই প্রশ্ন হাজারিনাগ স্যারের বইও আছে, হাজারিনাগ স্যারের অনুশীলনীতে যেটা থাকবে, ভুল হোক ঠিক হোক, তুমি ওইটা দেখাবা। বুঝতে পেরেছো? আচ্ছা চলো, বুরেটের সাহায্যে সর্বনিম্ন, এটা আগেই পড়াইছি।
তো এটা পারার কথা। এরপরে এসো, এই দেখো 10.5 ml দ্রবণ সঠিকভাবে মাপা, তার মানে সূক্ষ্মভাবে সঠিকভাবে মাপা কি, এক কথা বুলেট শেষ। আচ্ছা, শরীরের কোন স্থানে অ্যাসিড পড়ছে ত্বকে অ্যাসিড পড়ছে, তার মানে কি সোডিয়াম বাইকার্বনেট কত 5%, অনেক জায়গায় 4%ও আছে। দেখো এটা চিটাগাং বোর্ডে আসছে। দেখো অলরেডি আমরা বোর্ড কোশ্চেনে চলে আসছি, তার মানে কবির স্যারের যে মেন অনুশীলনী সেটা অলরেডি আমাদের সলভ করা শেষ। আমরা এখন বোর্ড কোশ্চেন সলভ করতেছি, ঠিক আছে? বোর্ড কোশ্চেন সলভ করতেছি, কয়েকটা বোর্ড কোশ্চেন তোমাকে সলভ করাই দেখাই দিই। এটা তুমি যে কোনো গাইডেও পাবা। তারপর কবির স্যারের অনুশীলনী যেহেতু মেন অনুশীলনী সলভ করা শেষ, আমরা একটু এগুলো দেখি। বহুপদী, এটা স্কিপ করা যায়, এটাও বহুপদী, এটাও তো উদ্দীপক। সালফিউরিক অ্যাসিডের সতর্কতা থাকতে হবে, এটাও বহুপদী। কোন গ্যাসটি দাহ্য নয়, দেখো আবার চলে আসছে। দাহ্য নয় কে, তোমাকে একটু আগে শিখাইছি, অক্সিজেন। আর কে, নাইট্রোজেন। দেখো কোথায় আসছে, বুয়েটে আসছে। বাবা অ্যাডমিশনের প্রশ্ন আমরা সলভ করে ফেলছি। তুমি বুয়েটে 2016 সালে চান্স পেয়ে গেছো। এখন আসো, দেখো নিম্নের কোন যৌগটি ক্যান্সার সৃষ্টি করতে পারে? ক্যান্সার যেটা সৃষ্টি করতে পারে সেটা হচ্ছে ফর্মালডিহাইড। এই ফর্মালডিহাইডের 40% দ্রবণকে আমরা কি বলি, ফরমালিন বলি। এই ফরমালিন অনেক সময় ক্যান্সার সৃষ্টি করতে পারে। তাহলে উত্তর কি হবে, ফর্মালডিহাইড। কি হবে বাবারা, ফর্মালডিহাইড। এটা কিন্তু ক্যান্সার সৃষ্টি করতে পারে। ওকে। আর শ্বাসকষ্টের ক্ষেত্রে আমরা লিকার অ্যামোনিয়া, তোমার কাছে আমার প্রশ্ন, লিকার অ্যামোনিয়া কত পার্সেন্ট অ্যামোনিয়ামের দ্রবণ, কত পার্সেন্ট অ্যামোনিয়ার দ্রবণকে আমরা লিকার অ্যামোনিয়া বলি? এই লিকার অ্যামোনিয়া অনেক সময় শ্বাসকষ্টের থেরাপিতে, শ্বাসকষ্টের ট্রিটমেন্টে হাঁপানি বা অ্যাজমা হলে আমরা ব্যবহার করি, এটা কাজে দেয়। বোঝা গেছে? কারণ নাক টাক জ্বালাই দেয়। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন। কোন গ্যাসটি শ্বাসযন্ত্রে প্রদাহ সৃষ্টি করে? এক বইতে লেখা আছে ক্লোরিন, এক বইতে লেখা আছে সালফার ডাইঅক্সাইড। যেহেতু কবির স্যার পড়াইতেছি, কবির স্যারের যেটা আছে আমি সেটাই তোমাকে বলে দিলাম, সালফার ডাই অক্সাইড। আচ্ছা, এরপর আসো, দেখো নিচের কোন অক্সাইডটি পাইরেক্স গ্লাস তৈরি করতে পারে? আগেই বলছিলাম পাইরেক্সে কোনটা এক্সট্রা থাকবে, বোরন অক্সাইড B2O3। কইসে, এই যে B2O3। আর সিলিকন ডাইঅক্সাইড এটা তো প্রত্যেকটা কাঁচেই থাকবে, কাঁচের একটা নর্মাল উপাদান বা কাঁচের প্রধান উপাদান হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। আর পাইরেক্স কাঁচে থাকে B2O3, এই কারণে তো বলি বোরোসিলিকেট কাঁচ বা পটাশ কাঁচ। ঠিক আছে, দেখো যা পড়াইছি সব আসতেছে। তোমাকে একটু আগে পড়াইছিলাম না, কাচের পাত্রকে ক্ষয় করে কে, ইথানল দিয়ে কাচের পাত্র পরিষ্কারের ওইখানে কিন্তু পড়াইছিলাম এই সেফ, এই কারণে নকশা করা হয়, আগেও বলছিলাম। তাও নিচের কোনটি শুষ্ক কারক রূপে কাজ করে, বলছিলাম কিনা P2O5। দেখছো, এইভাবে অনুশীলনী সলভ করতে হয়, বেশি না। বোর্ডে আমি জাস্ট 3টা টপিক নিয়ে তোমাকে বলছি, 3টা টপিক থেকে দেখো শুধু কোশ্চেন আসতেই আছে। বুঝতে পারছো কোথায় আসছে? ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটা বুয়েট। মানে বোর্ড কোশ্চেন, অ্যাডমিশন কোশ্চেন প্লাস অনুশীলনী। তাহলে অনুশীলনী কোশ্চেন সলভ করার মাহাত্ম্য কি বুঝতে পারছো? কিভাবে সলভ করতে হয়। তুমি গাধার মতো এইটার আনসারে এইটার আনসারে এইভাবে পড়া যাবে না। আমি যেভাবে পড়িয়েছি তুমি সেভাবে পড়বা। অবশ্য পড়া লাগবে না, যেহেতু পড়াই দিছি, তারপর তোমার তো অলরেডি সলভ করা হয়ে গেছে, তুমি জাস্ট নিজের মতো করে সলভ করতে যাবা। বুঝতে পেরেছো? চলো বাবারা পরের কোশ্চেনে যাই। এই দেখো MSDS, পড়াইতে পড়াইতে অলরেডি MSDS এর কথা আমি বলছিলাম না, যে আমি মুখ দিয়ে যেই কথা বলবো প্রত্যেকটা একটা আগুন বেরোবে মুখ দিয়ে, কারণ মুখ দিয়ে প্রত্যেকটা কথা এক একটা MCQ, প্রত্যেকটা কথা এক একটা MCQ। ঠিক আছে, এই যে এখন বলছি এটাও একটা MCQ। আচ্ছা, MSDS কি হবে, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, অলরেডি বলছি। বুনসেন বার্নার নিয়ে আগেই বলছিলাম, কি থাকে, জারণ মণ্ডল থাকে। এবং কোন শিখাতে তাপ দিই, অনুজ্জ্বল শিখাতে তাপ দিই। কোন শিখা, অনুজ্জ্বল শিখা। পরের কোশ্চেন আসো, নিচের কোনটি ক্ষয়কারী এবং বিষাক্ত পদার্থ? এই প্রশ্নটা কবির স্যারেও আনসার ভুল দেওয়া, প্লাস হাজারিনাক স্যারের অনুশীলনী কোশ্চেনও ভুল দেওয়া। এটার অ্যাকচুয়াল আনসার হবে আর্সেনিক অক্সাইড। বইতে একটা সুন্দর করে ছক আছে, ওই ছকের শেষ যে ওয়ার্ডটা সেইখানে লেখা আছে আর্সেনিক অক্সাইড হচ্ছে ক্ষয়কারী এবং বিষাক্ত, C+T। হ্যাঁ, টক্সিন এবং হচ্ছে করোসিভ বা ক্ষয়কারী, এটা হচ্ছে কে, আর্সেনিক অক্সাইড। কিন্তু বইতে পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, সো আমি এটা দাগাইতে বলবো না, যেটা সঠিক সেটা দাগাইতে বলবো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এরপর আসো, এটা চিত্র XI, এটাকে কি নির্দেশ করে, উত্তেজক। আচ্ছা পরেরটা দেখো, 0.1 মোলার মানে ডেসিমোলার, যেটা HCl দ্রবণ প্রস্তুতি গাঢ় HCl পরিমাপের জন্য, পরিমাপ আগেই বলছিলাম, পরিমাপ মানে মেজারিং, পরিমাপ মানে মেজারিং, মেজারিং সিলিন্ডার বলছিলাম কিনা, পরিমাপের কথা উল্লেখ থাকলে মাপন সিলিন্ডার বা মেজারিং ফ্লাস্ক ব্যবহার করব। আচ্ছা,
বুলেটের পরপর ক্ষুদ্রতম দুই দাগের পার্থক্য কত? যেটাই পার্থক্য সেটাই তো সূক্ষ্মতম পরিমাপ, সেটাই 0.1 ml বা 0.1 cm3 বা 0.1 dm3, তাই না? ওকে, নেক্সট আসো। এই যে নিচের কোনটি তাপ দেওয়ার জন্য তার জালি ব্যবহৃত হয়? দেখো আবার প্রশ্নটা আসছে। তার জালি ব্যবহার করা হয় বেসিক্যালি কনিক্যাল ফ্লাস্ক, বিকার, পোর্সেলেন বাটি তিনটাতেই কিন্তু আমরা তার জালি ব্যবহার করতে পারি, কিন্তু এখানে স্পেসিফিক আনসার হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্কে যদি তার জালি ব্যবহার না করো, কনিক্যাল ফ্লাস্কের কাম সারা হয়ে যাবে, বুঝতে পারছো? কিন্তু পোর্সেলেন বাটি, বিকার, এটা আমরা তার জালি ব্যবহার করতেও পারি, নাও পারি। কিন্তু যখন বলে তার জালি ব্যবহার করা হয় না, সেখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হওয়া উচিত টেস্ট টিউব। বুঝতে পেরেছো? এটা যশোর বোর্ডের কোশ্চেন, মার্কা মারা বোর্ড একটা, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, এইগুলা, তাই না? এখন আসো, মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে নমুনার ভর কত? এই ভর নিয়ে আমি 3 থেকে 4 বার বলছি। উত্তর কত? 5 মিলিগ্রাম, 5 থেকে 20 মিলিগ্রাম বলছিলাম। হ্যাঁ, ত্বকে অ্যাসিড পড়লে কি হবে? লঘু সোডিয়াম বাইকার্বনেট দিবা, পানিতে ধোয়া, বার্নল ক্রিম দিবা, তিনোটাই উত্তর। যেহেতু বহুপদী, এটা স্কিপ করাই যায়। পরের প্রশ্ন আসো। পল বুঙ্গি ব্যালেন্সে 10 মিলিগ্রাম রাইডার ব্যবহার করলে রাইডার ধ্রুবকের মান কত? একটু আগে পড়াইছি, 10কে 50 দিয়ে ভাগ করলে কত পাবা? 0.0002 গ্রাম। আর যদি 5 মিলিগ্রাম বসাই তাহলে 0.0001 গ্রাম রাইডার ধ্রুবকের মান। এরপরে আসো, এই যে পল বুঙ্গি ব্যালেন্সে পরিমাপের সূক্ষ্মতা কত? একটু বলছিলাম না 0.0002, 0.0001, সবচেয়ে সূক্ষ্মতম যেহেতু বলছে, ছোট মান কোনটা? 0.0001। বুঝতে পেরেছো? পরের প্রশ্নে আসো, আবারও সেম কাহিনী। চলো, এই প্রশ্নটা দেখো, সূত্র কি? বস্তুর ওজন, পল বুঙ্গি ব্যালেন্সের কথা বলছে, মোট ভর। আমি মোট ভর যোগ করেই দেখবা আনসার বলে দিব, দেখবা। মোট ভর কত? 5 যোগ 2 প্লাস 20 মিলিগ্রাম মানে কত? 0.02। আর 10 মিলিগ্রাম তো রাইডার, সো রাইডার আর 20 এইটা মিলে একটা কাজ হবে, ওইটা আপাতত বাদ। টোটাল ভর আসে 7.02। এখন দেখো 7.02 কোনটা? এটা 37.00, এই অপশনটা বাদ। এটা 27.20, 27.20, এটাও বাদ। 7.30 এইটা হইলেও হইতে পারে। 7.02 এই যে আনসার, এইটা দেখো 7.02 আসছে। এরপরেও আমি যাই একটু আগাই দিই, তোমাকে একটু ক্যালকুলেশন করে দিই। তাহলে এটা যোগ করলাম, আমরা পাইলাম 7.02 প্লাস রাইডার ধ্রুবক কত? 10 মিলিগ্রাম ব্যবহার করছো, তাই 0.123, 3টা 02 ইন্টু 20 নম্বর দাগ। কত নম্বর দাগে স্থাপন করছো? 20 নম্বর দাগ। সূত্র কি ছিল? মোট ভর প্লাস রাইডার ধ্রুবক ইন্টু দাগ সংখ্যা। চলো, 7.02 প্লাস 2 দুগুণে কত হবে? 4, যেহেতু শূন্য আছে একটা ঘর আগে পয়েন্ট বসে যাবে, তার মানে 0.004। 2 দুগুণে 4, তার মানে 20 দুগুণে 40, একটা ঘর আগে পয়েন্ট বসে যাবে যেহেতু এখানে শূন্য ছিল। বুঝতে পেরেছো? এই যদি পয়েন্টের গুণ ভাগ না করতে পারো, তোমার ক্লাস 6-এ পড়া উচিত। বুঝতে পেরেছো? ক্লাস 6 আবার নেমে যাবা। এখন যোগ করো 7.02, এই 0.0204, 7.024, আনসার হচ্ছে ক। বুঝতে পারছো? সো আমি এত ডিটেলসে কেন করতে যাব? আমার তো টাইম সেভ করতে হবে। মেডিকেলে বাই চান্স চলে আসলো, আসার পর তুমি বলবা যে বাবা এই হ্যান্ড ক্যালকুলেশন তো করা যায় না, মেডিকেলে কেন দিছে? যাও আন্দোলন করি। না, করা যাবে না, এটা হ্যান্ড ক্যালকুলেশন করা যায়। শর্টকাট একটু মাথায় বুদ্ধি থাকলে করা যায়। আর যদি তাও না পারো, পুরোটা করতে যাবা। এই ম্যাথ তো করবা তুমি সবার লাস্টে, সবার আগে তো করবা না। সবার আগে কোনগুলো করবা? যেগুলো ওভার শিওর। এই যে পরের প্রশ্ন, সেমি মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতিতে বিষাক্ত H2S পরিবর্তে কি ব্যবহার করা হয়? এই প্রশ্ন আসছে, এইটা মুখস্থ, CH3 থায়োঅ্যাসিটামাইড। এটার নাম কি? থায়োঅ্যাসিটামাইড। এই যে তুমি এইগুলো দাগাই নিবা আগে। এই ম্যাথটা জটিল, তাহলে এটা সবার পরে করব, সবার শেষে করব, ব্যাপারটা এরকম। বুঝতে পেরেছো? আচ্ছা, আসো পরের প্রশ্ন আসো। তাহলে অ্যানালিটিক্যাল যে যন্ত্র, এটাকে আমরা আসলে বলি কিপ যন্ত্র। কি যন্ত্র? কিপ যন্ত্র। এই যন্ত্রে H2S এর পরিবর্তে কি ব্যবহার করি? থায়োঅ্যাসিটামাইড। এটার সূত্র কি? CH3CSNH2, থায়োঅ্যাসিটামাইড। অ্যাসিটামাইড, একটু প্রেসক্রিপশন লিখে দিলাম, থায়োঅ্যাসিটামাইড, জাস্ট উচ্চারণটা মনে রাখো। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা? এটা আগেও একবার বলছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, C নাই। এটা চিত্র বাদ। টাইট্রেশনে আবার দেখো, আবার সেম, টাইট্রেশন কালে তরলের আয়তন সূক্ষ্মভাবে পরিমাপের জন্য কি? বুরেট পিপেট, তাই না? আচ্ছা, বুরেট ও পিপেট তৈরিতে কোন কাঁচ ব্যবহার করা হয়? আবার আসছে পাইরেক্স কাঁচ। এইটা নিয়ে আবার বলছিলাম, বোরোসিলিকেট কাঁচ B2O3 ব্যবহার করা হয়। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তৈরিতে কোনটি ব্যবহার হয়? সোডিয়াম কার্বনেট, আগেও বলছিলাম। সেমি মাইক্রো পদ্ধতিতে এই দেখো H2S এর পরিবর্তে কি ব্যবহার করা হয়? আগে ছিল সংকেত, এখন দিছে বাংলা, থায়োঅ্যাসিটামাইড। থায়োঅ্যাসিটামাইড। ল্যাবরেটরিতে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে নিরাপদ থাকার জন্য
কি ব্যবহার করা হয়? শ্বাস প্রশ্বাস, তার মানে নাকে যাবে। নাককে প্রোটেক্ট দেওয়ার জন্য কি তুমি সানগ্লাস পরবা? আমি তো সবসময় সানগ্লাস পরি। এই বলো, সানগ্লাসে কোন মৌল ব্যবহার করা হয়? কোন মৌলের অক্সাইড ব্যবহার করা হয়? এটা তোমার কাছে প্রশ্ন। সানগ্লাস পরি বলে সানগ্লাসের কথা মাথায় আসলো। আচ্ছা, যাই হোক, তাহলে যদি উদ্দায়ী পদার্থ হয়, উদ্দায়ী ঝলসে যাবে চোখ, জ্বলাপোড়া করবে, তখন আমরা সানগ্লাস বা সেফটি গগলস পরবো। কি পরবো? সেফটি গগলস। আর শ্বাস প্রশ্বাস, তার মানে নাকে যাবে, নাককে আটকানোর জন্য কি করি? মাস্ক পরি। উত্তর কি হবে? মাস্ক। আর হাত, অ্যাসিড বা ক্ষার, অ্যাসিড ক্ষার ক্ষয়কারী পদার্থ এইগুলো নিয়ে কাজ করতে গেলে কি ব্যবহার করব? গ্লাভস। মানে অ্যাসিড ক্ষার নিয়ে কাজ করতে গেলে কি ব্যবহার করব? গ্লাভস। এটা যেন হাতে পড়ে। নিরাপদ চশমা কি? উদ্দায়ী পদার্থ। উদ্দায়ীর কথা বললে নিরাপদ চশমা। আর উদ্দায়ীর কথা বললে যেটাকে বাষ্পে পরিণত করে সেটা হচ্ছে ফিউম হুড, এটা ল্যাবরেটরি। আর নিরাপদ চশমা হচ্ছে পার্সোনাল ইউজ। ল্যাবরেটরির নিরাপত্তা ফিউম হুড, ল্যাবরেটরিতে নিজের নিরাপত্তা নিরাপদ চশমা। বোঝা গেছে? এইটা হচ্ছে ব্যাপার। প্রশ্ন বুঝতে হবে কি আসছে। ওকে, নিচের কোনটি করা যাবে না? তুমি খাবা না, পানও করবা না। শ্বাস নেওয়া। তুমি ল্যাবরেটরিতে শ্বাস না নিলে তো মরে যাবা। কি একটা প্রশ্ন দিছে বহুপদী। আচ্ছা বাদ দাও, পরেরটা আসো। পল ভঙ্গি ব্যালেন্সে 5, 2, 1, 520, 10 মিলিগ্রাম 10 নম্বর ঘরে স্থাপন করালো। সেম প্রসেস, সেম কাহিনী। এটা তোমার হোমওয়ার্ক। তুমি আমাকে আনসার জানাবা, কিভাবে বের করছো কমেন্টে জানাবা। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আসো। কোন দ্রবণ, এই যে একটু আগে বলছিলাম না, দ্রবণ স্থানান্তরের জন্য কি ব্যবহার করি? পিপেট। পিপেট অপশন না থাকলে কি দেখাবো? ফানেল। দ্রবণ স্থানান্তরের জন্য কি ব্যবহার করা হয়? ফানেল। বুঝতে পেরেছো? যা পড়াবো তাই আসবে, পড়ানোর বাইরে কিছু আসবে না। এরপর আসো, এই যে প্রশ্ন আবার সেই মিটার কিউব এমএল একক পরিবর্তন করছে। একক পরিবর্তন তোমাকে পারতে হবে। ক্লিনজিং মিক্সচার, সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট, আগেও বলছি। সেমি মাইক্রো পদ্ধতিতে H2S, থায়োঅ্যাসিটামাইড, আগেই বলছি। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদ্ধতি পটাশিয়াম ডাইক্রোমেট। এই দেখো, বুরেট রিন্স করতে ক্রোমিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন? কারণ এটা জারণ ঘটাবে। তাহলে শক্তিশালী জারণ মান বিদ্যমান, এই কারণে আমরা কি করি? রিন্স করি ক্রোমিক অ্যাসিড দিয়ে। আর পরিবেশ বান্ধব কোনটা? পরিবেশ বান্ধব কোনটা বাবারা? ডেকন 90। কোন 90? ডেকন 90। দেখো আমরা কিন্তু বোর্ড কোশ্চেন অলরেডি সলভ করতে চলে আসছি। তোমাকে একটু আগে বলছিলাম না, কবির স্যারে মেন অনুশীলনের কোশ্চেন আছে কিছু, বোর্ড কোশ্চেন আছে কিছু, আর ভর্তি পরীক্ষার কোশ্চেন আছে কিছু। এটা টোটাল অনুশীলনীতে এই কাজ করছে। তো তুমি ভর্তি পরীক্ষার কোশ্চেন ব্যাংক পাইলে পাবা, বোর্ড কোশ্চেন যে কোনো গাইড খুললেই পাবা। মেন অনুশীলনের কোশ্চেন কিন্তু আমরা বলে ফেলছি, এবং দেখো সেইগুলাই বারবার আমরা পাচ্তেছি, ঠিক না? ওকে, এরপরে আসো আমরা আর কয়েকটা বোর্ড কোশ্চেন সলভ করি 2019 সাল থেকে, আমরা পরবর্তীতে দেখব, ঠিক আছে? আচ্ছা, এটা বহুপদী। এই দেখো, চোখে খার গেলে কি হবে? চোখে খার গেলে বোরিক অ্যাসিড। আর হাতেটাতে খার গেলে কি হবে? ভিনেগার। আগেও বলছিলাম, উত্তর কি হবে? বোরিক অ্যাসিড। এক্সাই দ্বারা কি প্রকাশ করা হয়? উত্তেজক। দ্রবণের আয়তন, এই যে সঠিকভাবে পরিমাপ করতে কি ব্যবহার করি? বুরেট, পিপেট। বুঝতে পেরেছো? পরের প্রশ্ন দেখো। আচ্ছা, পরের প্রশ্ন না, এটা 2019 সাল থেকে বোর্ড কোশ্চেন তোমরা অলরেডি জানো। সো দেখো, ব্যাপারটা হয়েছে আমরা এইভাবেই তোমাদেরকে আস্তে আস্তে এক এক করে সব কোশ্চেনের যে সলভ আমরা দিয়ে দিব। আজকে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার হয়ে গেল, এর পরবর্তীতে তোমরা গুণগত রসায়ন পাবা। এবার আস্তে আস্তে আমরা কবির স্যারের অনুশীলনী তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? তোমরা আমার জন্য দোয়া করবা, নিজেরা ভালো থাকবা, সুস্থ থাকবা।